তো আগের ক্লাসে আমরা গুপ্ত ডাইনেস্টি সম্পর্কে আলোচনা করছিলাম। গুপ্ত ডাইনেস্টির মধ্যে আমরা প্রথমে ডিসকাস করেছিলাম যে গুপ্ত ডাইনেস্টির যে ফাউন্ডার সেটা হচ্ছে আমাদের শ্রীগুপ্ত। 275 খ্রিস্টাব্দে তিনি গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছেন। গুপ্ত যুগকে আমরা গোল্ডেন এজ, ক্লাসিক্যাল এজ বলে থাকি। এরপর আমরা এই যুগের বিখ্যাত কিছু ঐতিহাসিক উপাদানগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপর আমরা ডিসকাস করেছিলাম যে এই যুগে আমাদের যেসব পুরাণ যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ হয়েছিল কাজ। এরপর আমরা শ্রীগুপ্ত সম্পর্কে জেনেছিলাম, যে ছিল গুপ্ত সাম্রাজ্যের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা ঘটোৎকচ গুপ্ত। এদের দুজনের উপাধি ছিল মহারাজা। আর প্রথম চন্দ্রগুপ্তকে আমরা গুপ্ত সাম্রাজ্যের রিয়েল ফাউন্ডার বা প্রকৃত প্রতিষ্ঠাতা বলে থাকি। তারপর আমরা পড়েছিলাম গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত সম্পর্কে, যাকে আমরা ভারতের নেপোলিয়ান বলে থাকি, যাকে লিচ্ছবি দৌহিত্রও বলা হয়ে থাকে। তিনি উত্তর ভারত আর দক্ষিণ ভারত জয় করেছিলেন। উত্তর ভারতের 9 জন রাজা আর দক্ষিণ ভারতের 12 জন রাজাকে তিনি পরাজিত করেছিলেন। তার সম্পর্কে আমরা এলাহাবাদ প্রশস্তি থেকে জানতে পারি, যেটা হরি সেনের লেখা। এরপর আমরা এটা আমি পরের দিন বলতে শুরু করেছিলাম, তো একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমাদের তো এটা বলা হয়নি। আমি এখান থেকে আজকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে শুরু করছি। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলার সময় আমি বলেছিলাম যে এই সাম্রাজ্যের সমুদ্রগুপ্ত ছিল শ্রেষ্ঠ শাসক, এবং তার থেকেও সমুদ্রগুপ্তের মতোই সমান বীর ছিল আরো একজন রাজা, তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে আমরা প্রত্যেকে বিক্রমাদিত্য বলে জেনে থাকি। 380 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেছিলেন। তো তার সম্পর্কে আমরা জানতে পারি যে তার উপাধি ছিল বিক্রমাদিত্য, বা যাকে আমরা বলবো পরম ভাগবত তার উপাধি ছিল। তো পরম ভাগবত থেকে আমরা বুঝতে পারি যে তিনি বৈষ্ণব ধর্মের অনুগামী ছিলেন। তিনি বৈষ্ণব ধর্মের অনুগামী ছিলেন এবং পরধর্ম সহিষ্ণু ছিলেন, মানে সমস্ত ধর্মকে তিনি সমানভাবে প্রায়োরিটি দিতেন। ওকে, নেক্সট আমরা তার যে সম্পর্কে আমরা জানতে পারি দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে, যার রাইটার হচ্ছে বিশাখ দত্ত। তো এই দেবী চন্দ্রগুপ্তম নাটকের বিষয়বস্তু ছিল যে সমুদ্রগুপ্তের মৃত্যুর পরে, এই যে আমি এখানটা লিখেছিলাম, সমুদ্রগুপ্তের মৃত্যুর পরে এখানটা একটু দেখবে প্রত্যেকে, যে সমুদ্রগুপ্তের মৃত্যুর পরে কি হয়েছিল, সিংহাসনে বসেছিল তার বড় ছেলে, তার নাম ছিল রামগুপ্ত। সমুদ্রগুপ্তের মৃত্যুর পরে সিংহাসনে বসেছিল তার বড় ছেলে রামগুপ্ত। সিংহাসনে বসার পরে তার সাথে ধ্রুব দেবীর বিবাহ হয়েছিল, এবং এর ফলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি করেছিল, সেই সময় ছিলেন না, তিনি কি করেছিলেন, এতে চলে গিয়েছিলেন, মানে শিকার করতে গিয়েছিলেন। সেই সময় শক রাজা দ্বিতীয় রুদ্রসেন গুপ্ত সাম্রাজ্য অ্যাটাক করেছিল এবং ধ্রুব দেবীকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন। এরপরে যখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফিরলেন, তখন তিনি দ্বিতীয় রুদ্রসেনকে পরাজিত এবং নিহত করে ভারত থেকে শকদেরকে বিতাড়িত করলেন। এরপরে শকদেরকে বিতাড়িত করার পরে তিনি ধ্রুব দেবীকে বিবাহ করলেন, বিবাহিত করে রামগুপ্তকে পরাজিত এবং নিহত করে গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন। ওকে, তো এটা আমাদের ছিল মোটামুটি গুপ্ত সাম্রাজ্যে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সিংহাসনে বসার যে গল্প, যেটা থেকে আমরা জানতে পারি। এবার এখানে সবাই নোট ডাউন করবে, প্রথম থেকে এখান থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন সবাই নোট ডাউন করবে, যে এই যে রামগুপ্ত, এই যে রামগুপ্তের কথা বললাম, এই রামগুপ্ত ছিলেন একমাত্র গুপ্ত শাসক যিনি তাম্র মুদ্রা প্রচলন করেছিলেন। তাম্র মুদ্রা, গুপ্ত যুগে কিন্তু অন্য কোনো রাজা তামার মুদ্রা প্রচলন করেননি। একমাত্র গুপ্ত রাজা যিনি তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন সেটাকে রামগুপ্ত। আচ্ছা, প্রত্যেকের অডিও ক্লিয়ার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এবার দেখো, যেটা আমি বলছিলাম যে গুপ্তদের প্রথমে রাজধানী কোথায় ছিল বলতো, ক্যাপিটাল কোথায় ছিল, রাজধানী? পাটলিপুত্র, পরে উজ্জয়িনী হয়েছে। রাজধানী ছিল পাটলিপুত্র। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি করলেন, তার রাজধানী স্থানান্তরিত করলেন, স্থানান্তরিত করলেন কোথায়, উজ্জয়িনীতে। ওকে, তাহলে রাজধানী স্থানান্তরিত করলেন উজ্জয়িনীতে। সেই সময় দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিছু সোনার মুদ্রার প্রচলন করা হয়েছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিছু স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন, যেটা আমরা গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা বললে তার নাম কি, দিনার। স্বর্ণ মুদ্রার নাম ছিল দিনার। আর তিনি কিছু রূপার মুদ্রার প্রচলন করেছিলেন। বলতে পারবে কি রূপার মুদ্রার নাম?
রৌপ্য মুদ্রা, তার নাম ছিল রূপক। ওকে, তার নাম ছিল রূপক। এবার এই দিনার আর রূপক যে মুদ্রাগুলো ছিল, এগুলোর বিশেষ বৈশিষ্ট্য ছিল এই মুদ্রাতে গরুরের প্রতিকৃতি পাওয়া গেছে। গরুর মানে আমরা জানি গরুর হচ্ছে আমাদের হচ্ছে বিষ্ণুর বাহনকে গরুর, তো গরুরের সেখান থেকে আমরা তার ভাগবত ধর্মের প্রতি বা বৈষ্ণব ধর্মের প্রতি যে অনুরাগ সেটা আমরা জানতে পারি। এবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধির মধ্যে পরম ভাগবত বিক্রমাদিত্য ছিল, আরেকটা কি উপাধি ছিল কেউ বলতে পারবে? সেটা ছিল সকারি। সকারি সকারি ঠিক শকদের আছে, ধ্বংস এই যে করেছিল। শকদেরকে বিতাড়িত করেছিল সেখান থেকে তিনি এপিথেট গ্রহণ করেছিলেন সকারি। তাহলে তার এপিথেট ছিল বিক্রমাদিত্য, পরম ভাগবত আর সকারি, তিনটা তার এপিথেট বা উপাধি ছিল। এবার প্রত্যেকে নোট করবে, তিনি ধ্রুবদেবীকে তো এখানে এবার তিনি দেখো প্রত্যেক রাজার মতো তিনি ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সও করেছিলেন। ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স বলতে বিবাহের মাধ্যমে রাজ্য বিস্তার, সেগুলো নীতিও তিনি গ্রহণ করেছিলেন। তার আরেকটা স্ত্রী যেটা ছিল নাগ বংশীয় রাজকন্যা, তার নাম ছিল কুবের নাগা, কুবের নাগ। ঠিক আছে, তার স্ত্রীর মধ্যে অন্যতম আরেকটা স্ত্রীর নাম ছিল কুবের নাগ। ধ্রুবদেবী ছিল আর কুবের নাগের সাথে বিবাহ করে তিনি নাগদের সঙ্গে মানে বৈবাহিক মৈত্রী স্থাপন করেছিলেন। এবার এখানে আরেকটা জিনিস, একটা বিতর্কিত বিষয়, যে যেমন আমরা শকাব্দ জানি গুপ্তাব্দ জানি, সেরকম একটা বলা হয় সেটা হচ্ছে বিক্রম সম্বত বলে। ওকে, বিক্রম সম্বত বলা হয় যে এই মানে বিক্রমাদিত্য শকদেরকে পরাজিত করার পরে বিক্রম সম্বত চালু করেছিলেন, এটা বলা হয়ে থাকে। কিন্তু আবার বিক্রম সম্বতের যে টাইম পিরিয়ডের শুরুটা সেটা কিন্তু খ্রিস্টপূর্বাব্দ থেকে মেনশন করা হচ্ছে। অর্থাৎ এই যে বিক্রম সম্বতটা বিক্রমাদিত্য চালু করেছিল কিনা এটা কিন্তু একটা বিতর্কিত বিষয় ছিল। যদি পরীক্ষায় কোশ্চেন আসে আমরা অ্যান্সার করতে পারবো, কিন্তু এটা বিতর্কিত বিষয়, আমি আগে থেকেই জানিয়ে দিলাম। এবার দ্বিতীয় বিক্রমাদিত্যের সময় তার রাজসভায় কে এসেছিল প্রত্যেকে জানি, কোন চীনা পরিব্রাজক? ফাইয়েন ফোক কিং। ফা হিয়েন এসেছিল, তার রাজদরবারে এসেছিলেন ফা হিয়েন, এবং তার লেখা বিখ্যাত বইয়ের নাম ছিল ফো কুও কি, ফো কুও কিং। দেখো এতটা প্রত্যেকের হয়েছে, নোট ডাউন। হ্যাঁ স্যার। স্যার কি বললেন এটা? ফোক ওয়াকিংটা কি? হ্যাঁ বলো। ফো কুও কিং কি হচ্ছে বললেন? ফা ফোক হিয়েনের লেখা ওয়াকিংটা? বই, ফা হিয়েনের লেখা বই, ওকে। বই মানে যেটা হচ্ছে ঘুরতে এসেছিলেন। আচ্ছা, ওকে দেখো এবার পেজ চেঞ্জ করছি তাহলে। দেখো এবার এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা বললাম, তার রাজসভায় 9 জন বিখ্যাত পণ্ডিত ছিলেন যাদেরকে আমরা একসাথে বলি নবরত্ন। ওকে, তার রাজসভায় নবরত্ন 9 জন বিখ্যাত পণ্ডিত তার রাজসভা অলঙ্কৃত করতেন, যার মধ্যে অন্যতম ছিল আমাদের কালিদাস। ওকে, কালিদাস কিন্তু কন্টেম্পোরারি অফ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মনে রাখবে। ঠিক আছে, এছাড়া 9 জনের নাম টোটাল আমাদের পড়তে হবে না, কয়েকজনের নাম পড়তে হবে। কালিদাস ছিল তার মধ্যে, বরাহ মিহির ছিল, বরাহ মিহির ছিল তার মধ্যে, তারপর আমাদের হচ্ছে অমর সিংহ ছিল, অমর সিংহের অমর কোষ আমরা পড়েছি, অমর সিংহ। এছাড়া ধন্বন্তরী চিকিৎসক ছিলেন, ধন্বন্তরী। ওকে, আরো ছিল খপনক, সন্তু, বেতাল ভট্ট, ঘট বড় রুচি, এরাও ছিল। বাকিদের নাম এতটা মনে না রাখলেও চলবে। ইম্পর্টেন্টের মধ্যে কালিদাস, বরাহমিহির, অমর সিংহ, ধন্বন্তরী, দিজ আর কন্টেম্পোরারি অফ নবরত্নের মধ্যে। ওকে, এবার দেখো একটা বিতর্কিত বিষয় কি, যে মানে আমরা বললাম যে তার রাজসভায় এসেছিল ফা হিয়েন, তাই তো? ফা হিয়েন এসেছিল
ফাহিয়েনের লেখা বই কি ছিল? ফোক ওকি। কিন্তু একটা বিতর্কিত বিষয় হচ্ছে কি, যে এই যে ফাহিয়েন যে ফোক ওকি বইটা লিখেছিলেন, সেই বইটায় কিন্তু কোথাও তিনি মেনশন করেননি যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে তিনি এসেছিলেন। ওকে, তাহলে এটা একটা তার মেনশন করা উচিত ছিল। সেই কারণে এটা বিতর্কিত বিষয় যে ফাহিয়েন তার রাজদরবারে এসেছিলেন কিনা আদেও, বা তার সময়ের এসেছিলেন কিনা, সেটা নিয়ে একটা বিতর্ক রয়েছে। যাই হোক, তো আমরা এটা পড়লাম। আচ্ছা, এবার একটা বিখ্যাত জিনিস, যে গুপ্ত যুগে একটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তৈরি করা হয়েছিল একটা বিখ্যাত লৌহ স্তম্ভ। একটা বিখ্যাত লৌহ স্তম্ভ, এটা কোথায় অবস্থিত কেউ বলতে পারবে? মেহরৌলি গ্রাম কুতুব মিনারের কাছে একদম অবস্থিত মেহরৌলি গ্রাম। একদম দিল্লিতে যে কুতুব মিনার রয়েছে, দিল্লিতে যে কুতুব মিনার, কুতুব মিনারের কাছে মেহেরৌলি, মেহেরৌলি, এখানে একটা তিনি লৌহ স্তম্ভ নির্মাণ করেছিলেন। এবং এই লৌহ স্তম্ভের একটা বিষয় মানে কি বিশেষত্ব কি, এতে এখনো পর্যন্ত মরচে পড়েনি, এখনো পর্যন্ত মরচে পড়েনি, যেটা থেকে আমরা বুঝতে পারি যে গুপ্ত যুগের যে বিজ্ঞান যথেষ্ট উন্নত অবস্থায় ছিল। ওকে, প্রত্যেকে নোট ডাউন করেছো? দেখো, এবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে সিংহাসনে বসলো কে? তার পুত্রের নাম হচ্ছে প্রথম কুমার গুপ্ত। প্রথম কুমার গুপ্ত। প্রথম কুমারগুপ্তের টাইম পিরিয়ডটা লিখে রাখবে 414 থেকে 455 এডি। তো তার সম্পর্কে কথার মধ্যে ইম্পর্টেন্ট কথার মধ্যে একটাই, কয়েকটা লাগবে, বলতে পারবে তার সময়ে তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন? কার্তিকের মন্দির, কার্তিক এবং শৈবকের শিবের উপাসক ছিলেন তিনি, কিন্তু কার্তিকের মন্দির তৈরি করেছিলেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়। একদম, তার ফাউন্ডেশনের মধ্যে সব থেকে বড় সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেটা সব থেকে বড় তার ডেজিগনেশনের মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন। নালন্দা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেছিলেন? গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত। এছাড়া তিনি কি করেছিলেন, তার উপাধির মধ্যে ছিল তার, তিনি কার্তিকের উপাসক ছিলেন এবং শিবের উপাসক ছিলেন। তিনি শিব এবং কার্তিকের উপাসক ছিলেন এবং একমাত্র ওই ইতিহাসের রাজা যিনি কার্তিকের উপাসক ছিলেন। এছাড়া আর কোনো রাজা সেইভাবে মেনশন আমরা পাইনি গুপ্ত যুগ বা অন্য যুগেও যে কার্তিকের উপাসক ছিলেন। ফেমাস ছিলেন কার্তিকের উপাসকের মধ্যে প্রথম কুমারগুপ্ত। এই জন্য তার উপাধি এপিথেট দুটো আমরা পাই। শিবের উপাসক হওয়া, যেটা আমরা জানতে পারি তার এপিথেট ছিল মহেন্দ্রাদিত্য। মহেন্দ্র কথার মহেন্দ্র শিবকে রিপ্রেজেন্ট করে, সেই জন্য মহেন্দ্রাদিত্য। কার্তিকের উপাসক ছিলেন এবং সেই কারণে তিনি নির্মাণ করেছিলেন কার্তিকের মন্দির, কার্তিকেয় মন্দির। এটাও পরীক্ষায় আসে। কার্তিক সংক্রান্ত যা হবে কুমারগুপ্ত অবশ্যই অপশনে থাকবে। আর তার এপিথেটের মধ্যে অন্যতম ছিল পরম ভাগবত। আর পরম ভাগবত কার এপিথেট পেলাম? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে মনে রাখবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের এপিথেটও ছিল পরম ভাগবত, আর প্রথম কুমারগুপ্তের এপিথেটও ছিল পরম ভাগবত। তাহলে একটু কেয়ারফুলি অ্যান্সার করবে, ঠিক আছে? দুটো একসাথে অপশন দেবে না। যদি একসাথে অপশন দেয় পরম ভাগবত, তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমাদের ফার্স্ট প্রেফারেন্সে যাবে, প্রথম কুমারগুপ্ত আমাদের দ্বিতীয় প্রেফারেন্সে যাবে। আগেই বলেছি এমসিকিউ আমরা ওয়ান লাইনারের মতো পড়লে আমরা পারবো না, আমাদের প্রেফারেন্স অনুযায়ী জানতে হবে। ওকে, দেখো এতটা পুরো নোট ডাউন করেছো প্রত্যেকের? স্যার, বলো। যদি উজ্জয়িনী এবং পাটলিপুত্রের মধ্যে দেয়, অপশন দুটো দিয়ে দেয় যে ক্যাপিটাল, রাজধানী দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হ্যাঁ ক্যাপিটালটা, উজ্জয়িনী, তাহলে একদম কোনটা উজ্জয়িনী, অপশন বলবো? উজ্জয়িনী, উজ্জয়িনী। উজ্জয়িনী, যে তাই তো? রাজধানী, আচ্ছা, যে ঠিক আছে। রাজধানী ট্রান্সফার করবে, সবসময় মনে রাখবে যেখানে রাজধানী ট্রান্সফার করা হবে সেটা হবে ফার্স্ট প্রেফারেন্স। যেমন হর্ষবর্ধন, হর্ষবর্ধনের ক্যাপিটাল কি পারবে কেউ? পড়াইনি এখনো, আমরা পড়েছি কি থানেশ্বর, তাই তো? পড়েছি হ্যাঁ স্যার। থানেশ্বর পড়েছি। থানেশ্বর পড়েছি। তাহলে অপশনে যদি থানেশ্বর থাকে আর যদি কনৌজ থাকে, তাহলে অ্যান্সার কি করবে? কনৌজ হবে। কনৌজ হবে। এই কারণেই মনে রাখবে থানেশ্বর কিন্তু প্রথমে রাজধানী ছিল,
কনৌজে তিনি রাজধানী ট্রান্সফার। যদি অপশনে দুটোই দেয় তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কনৌজ ফার্স্ট প্রেফারেন্স, আর যদি কনৌজ অপশনে না থাকে তখন আমরা থানেশ্বর করব। বুঝতে পারছি কিভাবে আমরা অ্যান্সার করব? ওকে, এই জিনিসটা মাথায় রাখবে, যখন যেখানে ক্যাপিটাল ট্রান্সফার করবে সেটা তার তার মানে প্রেফারেন্সের মধ্যে পৌঁছে যাবে। ওকে, আচ্ছা স্যার, পরম ভগবতটা কি বললেন স্যার? পরম ভাগবত উপাধি, যেটা দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সেকেন্ড চন্দ্রগুপ্তের উপাধিও ছিল পরম ভাগবত, আবার কুমার গুপ্তেরও রয়েছে পরম ভাগবত। তাহলে যদি অপশনে দুটোই দেয় তাহলে অপশন কি, অ্যান্সার কি করব? তাহলে প্রথম চন্দ্রগুপ্ত হবে ফার্স্ট প্রেফারেন্স 1 নাম্বার, কুমার গুপ্ত হবে সেকেন্ড প্রেফারেন্স। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। দেখো এতটা প্রত্যেকে আশা করি নোট ডাউন করে নিয়েছো। পেজ চেঞ্জ করি তাহলে। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট, প্রথম চন্দ্রগুপ্তের পরে সিংহাসনে বসলো ইম্পর্টেন্ট আরেকজন রাজা, সেটা যাকে আমরা গুপ্ত বংশের শেষ রাজা বলবো না, শেষ গুরুত্বপূর্ণ রাজা বলবো, সে হচ্ছে স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত খুব ইম্পর্টেন্ট আরেকটা রাজা হচ্ছে স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত তিনি সিংহাসনে বসেছিলেন এবং তিনিও কিন্তু ভাগবত ধর্মের অনুগামী ছিলেন। ভাগবত ধর্মের অনুগামী মানে তিনি কিন্তু কুমারগুপ্তকে ফলো করতেন না, তার মানে ফলোইজম টোটালি ছিল কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তকে তিনি একদম কার্বন কপির মতো ফলো করতেন। সেই কারণে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারত থেকে কাদের বিতাড়িত করেছিল? শকদের। শকদের। আর স্কন্দগুপ্ত ভারতে কার আক্রমণ প্রতিহত করেছিল? হুনদের। হুনদের। এই কথাটা মনে রাখবে, এটা যেন গুলিয়ে না যায়। ওকে, তাহলে তিনি প্রতিহত করেছিলেন হুন আক্রমণ, হুনদের আক্রমণ তিনি প্রতিহত করেন স্কন্দগুপ্ত। ওকে, এবার দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের এপিথেট আমরা বললাম ভগবত ধর্মের অনুগামী। ওকে, তাহলে তিনিও উপাধি গ্রহণ করেছিলেন কি? বিক্রমাদিত্য। ওকে, তারও এপিথেট ছিল বিক্রমাদিত্য। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধিও ছিল বিক্রমাদিত্য, স্কন্দগুপ্তের ছিল বিক্রমাদিত্য। তাহলে অপশনে যদি দুজনের নামই দেয় তাহলে অ্যান্সার আমরা কি করব? ফার্স্ট প্রেফারেন্সে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফার্স্ট প্রেফারেন্স হবে, স্কন্দগুপ্ত হবে দ্বিতীয় প্রেফারেন্স। ওকে, আচ্ছা বলতে পারবে আরো একজন রাজা বিক্রমাদিত্য এপিথেট গ্রহণ করেছিল, বলতে পারবে সেটা কে? পারবে না, আশা করি পারবে না। তোমাদের সেদিন স্যার জিকে ক্লাসে আলোচনা করছিল একটা কথা, স্যার ওখানে মেনশন করেনি, সে সিন্ধু রাজা, স্যার একজনের নাম মেনশন করেছিল, যে ক্লাস করেছিল সে বলতে পারবে। কার নাম বলেছিল মনে আছে? সে সিন্ধু রাজা। আমি কিন্তু ক্লাসে ছিলাম, ক্লাসটা শুনেছিলাম, সেই কারণেই আমি বললাম। বলতে পারবে কেউ? উত্তম ক্লাসে ছিল তো তুমি? সেন বংশের কি ক্লাসে তুমি ছিলে, এটা নিয়ে স্যার আলোচনা করছিল, তখন স্যার আলোচনা করছিল, তখন দেখো ক্লাসে একদম এই দেখো একজন শুনেছিল সেই বললো, দেখো হিমুর কথা বলেছিল, হিমুর কথা স্যার বলেছিল ওখানে, একমাত্র হিন্দু রাজা মুঘল সম্রাটের, একদম, তার সাথে সম্রাটের কথাও বলেছিল, শেষ হিন্দু সম্রাট কে ছিল স্যার আলোচনা করেছিল, পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, এই যে হিমুরও টাইটেল ছিল কিন্তু বিক্রমাদিত্য। ওকে, বিক্রমাদিত্য, এরও উপাধিও কিন্তু বিক্রমাদিত্য ছিল। যাই হোক, হিমু সম্পর্কে আমরা পরে ডিসকাস করব, যতটা আমাদের সম্ভব হবে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ, বৈরাম খা এক্সেট্রা এক্সেট্রা পরে আমরা ডিসকাস করব। যাই হোক, আমরা এখন টপিকের মধ্যেই পড়ি। আচ্ছা, এবার তাহলে তিনি ভারত থেকে হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন এবং বিক্রমাদিত্য এপিথেট গ্রহণ করেছিলেন। এবার তার সম্পর্কে, দ্বিতীয় স্কন্দগুপ্ত সম্পর্কে জানা সব থেকে বড় সোর্স হচ্ছে একটা স্তম্ভ লেখ, সেটা হচ্ছে ভিত্রি স্তম্ভ লেখ। খুব ইম্পর্টেন্ট একটা স্তম্ভ লেখ সেই তার সময় হয়েছিল, সেটা হচ্ছে ভিতরি বা ভিত্রি স্তম্ভলিপি। ভিত্রি স্তম্ভলিপি থেকে আমরা স্কন্দগুপ্ত সম্পর্কে জানতে পারি, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি কোথা থেকে? সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি? এলাহাবাদ প্রশস্তি। না, ভুল বললে, প্রয়াগ প্রশস্তি তো। এলাহাবাদেরই এখন নাম প্রয়াগ। একদম, এই কথাটাই তো আসল কথা, যেটা এলাহাবাদ প্রশস্তি সেটাই প্রয়াগ প্রশস্তি। ঠিক আছে, গুলিয়ে যেন না যায় যে অপশনে এলাহাবাদ প্রশস্তি দিল না, প্রয়াগ প্রশস্তি দিল। ওকে,
তাহলে এটা কিন্তু মনে রাখবে। এই জিনিসগুলো আমি টু দা পয়েন্ট তোমাদের কেন মাঝে মাঝে এই জিনিসগুলো করি, এমসিকিউ করার সময় ডাউটে প্রচুর পড়বে, এই জন্য আমি সবসময় চাই ডাউটগুলোকে ক্লিয়ার করতে। ওকে, চলো এবার দেখো, তাহলে এই কারণে যেহেতু হুনদের আক্রমণ তিনি প্রতিহত করেছিলেন, এই জন্য তাকে একটা উপাধি দেওয়া হয়েছিল। উপাধি হচ্ছে ভারতের রক্ষাকারী, ডিফেন্ডার অফ ইন্ডিয়া, তাকে বলা হয় ভারতের রক্ষাকারী। কে দিয়েছিল এই এপিথেটটা বলতে পারবে? হিস্টোরিয়ান, তার নাম ছিল আর.সি. মজুমদার। রমেশচন্দ্র মজুমদার। একদম, তার নাম ছিল রমেশচন্দ্র মজুমদার। রমেশচন্দ্র মজুমদার। ওকে, তাকে এই এপিথেটটা দিয়েছিল। এবার দেখো, একটা জিনিস আমরা জানি যে তাকে আরেকটা জিনিস বলা হতো, যেটা আমরা প্রচুর ভুল করে থাকি, কি বলা হয় যে গুপ্ত যুগের, বলা হয় যে গুপ্ত যুগের, গুপ্ত বংশের শ্রেষ্ঠ বীর, ভালো করে শুনবে, গুপ্ত বংশের শ্রেষ্ঠ বীর যদি বলা হয়, তাহলে তোমরা চোখ বন্ধ করে অ্যান্সার কারকে বলবে? সমুদ্রগুপ্তকে অ্যান্সার করে দিয়ে চলে আসবে। কিন্তু মনে রাখবে যে গুপ্ত বংশের যে শ্রেষ্ঠ বীর, সেটা কিন্তু বলা হয় স্কন্দগুপ্তকে। মনে থাকে যেন, এটা কিন্তু প্রচুর জায়গায় ভুল করবে। অনেক জায়গায় হয়তো অপশন, যদি কোশ্চেন এরকম থাকে স্কন্দগুপ্ত অপশন হয়তো, মানে অ্যান্সার হয়তো, সরি সমুদ্রগুপ্ত অনেক জায়গায় অ্যান্সার করবে, এই জায়গা থেকে বাঁচবে। গুপ্ত বংশের শ্রেষ্ঠ বীর স্কন্দগুপ্তকে বলা হয়, আর এই উপাধিটা তাকে দিয়েছিল ঐতিহাসিক হেমচন্দ্র মুখার্জি, সরি হেমচন্দ্র রায় চৌধুরী, হেমচন্দ্র রয় চৌধুরী। মনে রাখবে কিন্তু এটা কখনোই আমাদের হচ্ছে সমুদ্রগুপ্ত করবে না। গুপ্ত বংশের শ্রেষ্ঠ বীর হেমচন্দ্র রায়চৌধুরী সমুদ্রগুপ্তকে আখ্যা দিয়েছিল। ওকে, এই ইনফরমেশনগুলো কিন্তু রাখবে প্রচুর। তোমরা যদি বই পড়ো বা বিভিন্ন জায়গায় সাইট থেকে পড়ো, অনেক জায়গায় কিন্তু ভুল মেনশন পাবে, এগুলো কিন্তু স্পেসিফাইড অ্যান্সার। ওকে, মাথায় রাখবে। স্যার, বলো। বলছি শ্রেষ্ঠ সম্রাট বললে তাহলে হ্যাঁ, সম্রাট, সমুদ্রগুপ্ত শ্রেষ্ঠ বলবে। সম্রাট, একদম একদম। সম্রাট যদি বলে, শ্রেষ্ঠ রাজা যদি বলে, তাহলে দ্বিতীয় মানে প্রথম মানে সমুদ্রগুপ্তের কথা একদম চোখ বন্ধ করে বলবে। সম্রাট, রাজা যাই বলবে, কিন্তু যদি বীর কথাটা আখ্যা দেয়, তাহলে কিন্তু আমরা অবশ্যই স্কন্দগুপ্তকে বলবো। মনে থাকবে? দেখো, এতটা প্রত্যেকের ক্লিয়ার? দেখো, এবারে আমরা লাস্ট আমরা ডিসকাস করব যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যুর পরে সিংহাসনে পরপর অনেক রাজা বসেছিল। পুরগুপ্ত বসেছিল, দ্বিতীয় কুমারগুপ্ত, বুধগুপ্ত, নরসিংহগুপ্ত, এক্সেট্রা এক্সেট্রা অনেকে বসেছিল। আমাদের সেগুলো লাগবে না, আমরা শুধু পড়বো। এদের মধ্যে গুপ্ত বংশের একজন রাজার নাম ছিল নরসিংহগুপ্ত। একজন নাম, শুধু একটা ইনফরমেশন নিয়ে পড়বো, সেটা হচ্ছে নরসিংহগুপ্ত। এই নরসিংহগুপ্ত সঙ্গে লড়াই হয়েছিল একজন বিখ্যাত রাজা, তার নাম হচ্ছে মিহিরকুল। ওকে, তার নাম মিহিরকুল বা মিহিরগুল বলা হয়। মিহিরকুলকে তিনি পরাজিত করেছিলেন। তিনি নরসিংহগুপ্ত মিহিরকুলকে পরাজিত করেন। এটা পরীক্ষায় এসে থাকে, কোন গুপ্ত সম্রাট মিহিরকুলকে পরাজিত করেছিল, সেটা বলবো গুপ্ত সম্রাট নরসিংহগুপ্ত। নরসিংহ বালাদিত্যও বলা হয়, নরসিংহগুপ্তও বলা হয়, সেম রাজা। আর গুপ্ত বংশের শেষ সম্রাট, গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিল? জীবিত গুপ্ত। দেখো, এটা হচ্ছে মানে আমাদের হচ্ছে দুজনের নাম বিতর্কিত রয়েছে। একজনের নাম হচ্ছে জীবিত গুপ্ত, আরেকজনের নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। ওকে, দুজনের নামই লিখে রাখো বিভিন্ন জায়গায়, দুটো অ্যান্সারের মধ্যে যে কোনো একটা পাবে। ওকে, এবার আমি বললাম সেই একই ব্যাপার করলাম অ্যাজ এ প্রেফারেন্স, যদি দুজনের নামই দিয়ে দেয় তাহলে আনসার আমরা জীবিত গুপ্ত করব, আর যদি জীবিত গুপ্ত না থাকে তাহলে আমরা অবশ্যই বিষ্ণুগুপ্ত পাবো। এই জন্য আমি দুটো দিয়ে দিলাম। এটা হচ্ছে বেশি স্পেসিফাইড, মোরলি স্পেসিফাইড, আর এটা হচ্ছে আমাদের বিতর্কিত। দেখো, ক্লিয়ার প্রত্যেকের? আমি কিন্তু এমন ভাবে করছি, তোমরা কিন্তু কোনো রকম এমসিকিউ তোমাদের কাছে আটকাবে না, কোনো রকম এমসিকিউ আটকাবে না, এর বাইরে কিচ্ছু হয় না। আমি টোটালি জিনিসগুলো ডিসকাস করে দিয়েছি। দেখো, এতটা প্রত্যেকের ক্লিয়ার? রাজাদের গল্প শেষ, এবার আমরা গুপ্তদের সম্পর্কে কয়েকটা জিনিস একটু ডিসকাস করব।
হলে বলবে। ওকে, দেখো এবার দেখো, যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু প্রথমেই, সেটা হচ্ছে কি যে গুপ্তদের সময় প্রচুর পরিমাণে মুদ্রা পাওয়া গেছিল। গুপ্ত যুগে প্রচুর পরিমাণের মুদ্রা বা কয়েন পাওয়া গিয়েছিল। এবার এই কয়েন বললেন, হ্যাঁ স্যার আপনি তো বলেই দিলেন, দিনারের কথা, রূপকের কথা তো বলেই দিলেন, জেনে গেছি। আরো কি জানতে হবে? আরো কি অনেক নাম ছিল? না, নাম নয়। কেন আমি আলাদা করে মুদ্রার কথাটা বলছি? তার একটা বিশেষ কারণ, এই সময় যে মুদ্রাগুলো পাওয়া গেছিল সেগুলো অনেক রকমের, মানে একটু স্পেসিফাইড টাইপ ছিল। রাজারা কি করতেন, সেই মুদ্রাতে বিভিন্ন রকমের প্রতিকৃতি দিতেন। সেই প্রতিকৃতি অনুসারে সেই মুদ্রাগুলোর বিভিন্নভাবে নাম দেওয়া হতো। যেমন প্রথম রাজাদের মধ্যে ফেমাস ছিল, সে হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। সেই প্রথম চন্দ্রগুপ্তের যে মুদ্রা আমি বলেছিলাম, আই থিঙ্ক ক্লাসে মনে আছে কি ধরনের স্যার, মুদ্রা? হ্যাঁ স্যার বলেছিলেন তার স্ত্রীকে বিবাহে স্মরণ করে রাখতে কুমার দেবী টাইপ নাকি বলেছিলেন। একদম, ভেরি গুড। তাহলে তার মুদ্রা হচ্ছে কুমার দেবী টাইপ। তার ওয়াইফের নাম ছিল কুমার দেবী, ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স হয়েছিল সেখান থেকে। তার মুদ্রাগুলোর এখানে টাইপ পড়বো, মানে প্রত্যেকটা যে নাম আমি লিখবো প্রত্যেকটার পেছনে তোমরা একটু টাইপ করে লিখে দিবে। টাইপ মানে এমনি টাইপ নয়, মানে এই ধরনের। কুমারা দেবী টাইপ মানে সেই মুদ্রাতে কুমারা দেবীর প্রতিকৃতি ছিল, যেটা তার সিংহাসন আরোহণটাকে রিপ্রেজেন্ট করে থাকে। সমুদ্রগুপ্ত বিখ্যাত, মানে শ্রেষ্ঠ রাজা ছিল, তো তার সময়ও কিছু এরকম কয়েন চালু হয়েছিল। বলতে পারবে কি কি নাম হতে পারে, কিরকম ধরনের? বিনা বাজাতো, একদম, সে প্রচুর ভালো বিনা বাজাতো, বিনা ধনুর বাদন। ধনুর ধনুর্বান, হ্যাঁ বিনা বাদন তো ঠিক। ধনুর্ধারী আছে, তারপরে ঠিক আছে, ধনু, অশ্বমেঘ যজ্ঞ করেছিল স্যার। একদম ধনুর্ধারী টাইপ, তারপরে বিনা বাদনরত টাইপ। তারপর আমাদের হচ্ছে অশ্বমেধ টাইপ, আর হচ্ছে বাঘছাপ বলা হয়, ওটা লেখার দরকার নেই, ঠিক আছে। তিনটে করবে, ধনুর্ধারী টাইপ, বিনা বাদনরত টাইপ আর অশ্বমেধ টাইপ। 3 ধরনের প্রতিকৃতি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কি ধরনের পাওয়া গেছিল? অশ্ব অশ্ব বহুত অশ্ব অশ্বারোহী, ওকে, অশ্বারোহী, অশ্বমেধ না, অশ্বারোহী। আর হচ্ছে চক্র বিক্রম টাইপ, চক্র বিক্রম, অশ্বারোহী আর চক্র বিক্রম টাইপ। এগুলো নোট ডাউন করবে, ডাইরেক্ট কোশ্চেন আসবে। অশ্বারোহী টাইপ মুদ্রা কোন গুপ্ত সম্রাটের? দেখি অপশনের মধ্যে এই 4 জনের, এগুলোদের নাম মেনশন করা থাকবে। কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। কার্তিক তো হবেই। কার্তিক তো হবেই, অবশ্যই, কার্তিক এত ভালোবাসতো, তাহলে অবশ্যই কার্তিকেয় টাইপ হবে। কার্তিকীয় টাইপ, এটাই একমাত্র করো, আরো আছে, বেকার দরকার নেই, আননেসেসারি লিখে লাভ নেই। আর হচ্ছে স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত দেখো, এর একটা বিশেষ ব্যাপার আছে। স্কন্দগুপ্ত একটা রয়েছে ধনুর্ধারী, মানে সমুদ্রগুপ্তকে মানে কপি করে ধনুর্ধারী, ওকে, এটা একটা হলো। আর একটা হচ্ছে অশ্বারোহী টাইপ, অশ্বমেধ নয়, অশ্বারোহী টাইপ। মানে দেখো, একটা টাইপ যেটা সমুদ্রগুপ্তের সাথে কমন, একটা টাইপ যেটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাথে কমন, মনে থাকবে। দেখো, করেছো? ওকে, এরপর এখানেই আমি লিখে দিচ্ছি, আর আমি নেক্সট পেজে যাচ্ছি না, এখানেই বলে দিচ্ছি। এই সময় কিছু ট্যাক্স, বিভিন্ন ধরনের ট্যাক্স এই সময় নেওয়া হতো। সে ট্যাক্সের মধ্যে কয়েকটা ট্যাক্স আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে ভাগ ট্যাক্স। ভাগ ট্যাক্স কি? তুমি যে চাষবাস করবে, সেই চাষবাসের 1/6, 1/6 অংশ তোমাকে ভূমি রাজস্ব হিসেবে দিতে হবে। সেই ট্যাক্সটাকে আমরা বলবো ভাগ ট্যাক্স। নেক্সট ধরনের ট্যাক্স হচ্ছে বলি ট্যাক্স। বলি ট্যাক্সটা আমরা পড়েছি, যেটা হচ্ছে বৈদিক সভ্যতা থেকেই ছিল। এটা ছিল এক ধরনের বাধ্যতামূলক ট্যাক্স, বলেছিলাম এটা হচ্ছে বাধ্যতামূলক ট্যাক্স, এটা সবাইকেই দিতে হতো। আদি বৈদিক সভ্যতায় এটা ঐচ্ছিক ছিল, আর বলি ছিল বাধ্যতামূলক ট্যাক্স। এটা সব
ডাইনেস্টিতে মানে সব রাজাদের মধ্যেই এরা নিত। এক ধরনের ট্যাক্স ছিল, সেটা হচ্ছে হিরণ্য ট্যাক্স। হিরণ্য, এই হিরণ্য ট্যাক্সটা কখন নেওয়া হতো? যেই ট্যাক্সটা নগদে দেওয়া হতো, নগদ অর্থে, নগদ অর্থে যেই ট্যাক্স দেওয়া হবে সেটা হবে হিরণ্য ট্যাক্স। নেক্সট ট্যাক্স ছিল শুল্ক ট্যাক্স। শুল্ক, বলবে স্যার শুল্ক মানেই তো ট্যাক্স, শুল্ক মানেই তো হচ্ছে আমাদের ট্যাক্স। না, অ্যাকচুয়ালি নামটাই হচ্ছে শুল্ক ট্যাক্স। শুল্ক, এটা কি ধরনের ট্যাক্স ছিল? এটা ছিল বাণিজ্য ট্যাক্স। তুমি যে ট্রেড করবে, বাণিজ্যের জন্য তোমাকে যে ট্যাক্স দিতে হবে সেটা ছিল শুল্ক ট্যাক্স। আর একটা ছিল কল্পিতা। কল্পিতা, এটা হচ্ছে সেলস ট্যাক্স, মানে যেটা হচ্ছে ক্রয় বিক্রয় জনিত ট্যাক্স। কোনো কিছু কেনা বেচা করলে যে কেনা বেচার জন্য যে সেলস ট্যাক্স হয়, সেই সেলস ট্যাক্স হচ্ছে সেলস ট্যাক্স। এটা হচ্ছে কল্পিতা। দেখো লিখেছো, এই ট্যাক্সগুলো তাদের কাছ থেকে নেওয়া হতো। হয়েছে? হলে বলবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, দেখো তো এরপর আমরা হচ্ছে সাহিত্যগুলো আমরা আগের দিন ডিসকাস করে নিয়েছিলাম টোটালি, এখানে আর সাহিত্য নিয়ে আমি কিছু বলছি না। এবার আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গুপ্ত যুগের কি কি বিজ্ঞান। গুপ্ত যুগ সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য যথেষ্ট বেশি উন্নত ছিল। তাহলে তার মধ্যে প্রথম যে নিদর্শনের মধ্যে আমরা মেহেরৌলির লৌহস্তম্ভের কথা জেনেছি। এই সময় মনে রাখবে, এই সময় কয়েকজন বিখ্যাত ব্যক্তির আবির্ভাব হয়েছিল। তার মধ্যে আচ্ছা একটা জিনিস, যে শূন্য কে আবিষ্কার করেছিল? আর্যভট্ট। আর্যভট্ট। আর্যভট্ট, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের হচ্ছে উত্তর বলবো না, আমি তার আগে আমি তোমাদের একটু শুধু গুগলে দেখাবো। কি দেখাচ্ছে? আমি কিন্তু কিচ্ছু বলছি না, আমি শুধু গুগলে সার্চ করলাম হু ডিসকভার্ড জিরো। ব্রহ্মগুপ্ত। আমি স্যার আমি ভাবছিলাম ব্রহ্মগুপ্ত হবে। ব্রহ্মগুপ্ত। তাহলে এরা আমি সবাই বলছে বলে আমি চুপ থেকে গেলাম। একদম, আমি কিন্তু কিচ্ছু বলছি না, আমি এই জন্য আমি অ্যান্সার দিলাম না। আমি বললাম যে আমি তোমাদের শুধু গুগলে দেখাবো। তাহলে কি স্যার আমরা ভুল পড়েছি এতদিন? দশমিকের আবিষ্কার করেছিলেন আর্যভট্ট। দশমিকের আবিষ্কার করেছিল আর্যভট্ট, আচ্ছা ভালো কথা, মেনে নিলাম। তাহলে শূন্য দশমিকের ব্যবহার তো ব্রহ্মগুপ্ত। না, আমি এখানে কিছু বলছি না, দশমিকের ব্যবহার আমি এখানে কিচ্ছু বলছি না, আমি শুধু আমি জানতে চাইছি। হ্যাঁ ঠিক আছে, আমি লিখে রাখছি, ঠিক আছে, আমি একটু আলোচনা করব বলেই বলছি দশমিকের ব্যবহার, ঠিক আছে। তাহলে আর্যভট্ট কি কোনোটাইতেই মানে কোনো কিছুতেই যুক্ত ছিল না শূন্যের? স্যার 1 থেকে 9 অবধি লেখা। দেখো, ক্লিয়ার করো, মাথা ক্লিয়ার করো। দেখো তাহলে শূন্যের আবিষ্কার কে করেছিল? গুগল আমাদের জানিয়ে দিয়েছে, ব্রহ্মগুপ্ত। তাহলে মাথা এখানে আর কোনো ডাউট নেই। তাহলে শূন্যের ব্যবহার কে করেছিল? দ্যাট ইজ আর্যভট্ট। তাহলে আবিষ্কার করেছিল ব্রহ্মগুপ্ত, কিন্তু শূন্যের ব্যবহার করেছিল ব্রহ্মগুপ্ত। আর দশমিকের ব্যবহার কিন্তু ব্রহ্মগুপ্ত করেছিল, আর্যভট্ট নয়। ওকে, মাথায় থাকবে? এই জিনিসগুলো ক্লিয়ার করো, প্রচুর ভুলে যাবে, টোটালি দেখো রং করে দিয়ে চলে আসবে, মাথায় থাকবে? ওকে, এবার দেখো আর্যভট্টের যে বই ছিল তার নাম হচ্ছে আর্যভট্টীয় গ্রন্থ। এবার আর্যভট্ট কি শুধু শূন্যের ব্যবহারেই দাঁড়িয়ে গিয়েছিল, না আরো কিছু বলেছিল? ওই যে ভগ্নাংশ, বর্গমূল, সমীকরণ এগুলো বলেছিল। যেটা ফেমাস, যে তিনি প্রথম বলেছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। খুব ভালো করে জানবে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে,
এই কথাটা এই কথাটা প্রথম কিন্তু আর্যভট্ট বলেছিল, মনে রাখবে। বলবে স্যার এই কথাটা প্রথমে কে বলেছিল? কোপার্নিকাস বলেছিল, তাই তো? পড়ে এসছি আমরা ছোট, জানি তো, কোপার্নিকাস তো পড়েছি। কোপার্নিকাসই করেছিল। হ্যাঁ জানি ওকে তো। আবার মেরে দিয়েছিল সরকার ওই সময়ে। এবার স্যার আমরা তো ছোটবেলা থেকে পড়ে এসছি, তাহলে কি ভুল পড়ে এসছি? হ্যাঁ। তাহলে কি ভুল পড়ে এসছি? এই যে তোমরা স্যারের ক্লাসটাও তো করেছো, যে প্রথম হচ্ছে এই যে গ্র্যাভিটির কনসেপ্ট, গ্র্যাভিটির কথা কে বলেছিল? স্যার নিউটন, তাই কি? নিউটন। তাই কি? আগের দিনই স্যার ব্রহ্মগুপ্ত। ব্যাস। ব্রহ্মগুপ্ত স্যার। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, যে যা তোমরা পড়ছো, যা কিছু জানছো, সবই কিন্তু গুপ্ত যুগের সময়ই সব কিছুই বলে দেওয়া হয়েছিল, ঠিক আছে? কিন্তু সেগুলো যেহেতু আমাদেরকে জানানো হয় না, সেই জন্য আমরা জানতে চাই না, ঠিক আছে? প্রথম কনসেপ্ট কিন্তু আর্যভট্ট দিয়েছিল, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এবং তিনি এটাও বলেছিলেন যে পৃথিবীর যে মানে সাইজ, যে গোলাকার, পৃথিবীর আকৃতি যে গোলাকার, পৃথিবীর যে আকৃতি গোলাকার আকৃতি, এটাও কিন্তু তিনি বলেছিলেন। আগে তো ভাবতো সব চ্যাপ্টা, যে এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে, তাহলে পৃথিবী চ্যাপ্টা, তাহলে গোলাকার আকৃতি। ম্যাগিল্যান্ড বলেছিল যে পৃথিবী গোলাকার। তার মানে তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, বিদেশিরা যা বলেছে সেটা বহু হাজার বছর আগে আমাদের ইতিহাসের, মানে আমাদের যে মুনি ঋষিরা আর হচ্ছে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, এরা সবই বলে চলে গেছে, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে। যাই হোক, কারণ আর আমরা কি করি, সবকিছু বিদেশিদের ভাবি, তাদের কনসেপ্ট, তারা কোথা থেকে এনরিচড হয় জানো? বিদেশিরা কোথা থেকে পায় জানো এইসব কথা বা এইসব জিনিসগুলো কোথা থেকে পাচ্ছে জানো? সবকিছু বেদ থেকে, বেদ থেকে, গীতা থেকে জানছে। তারা বেদ গীতা পড়ে আমাদেরকে জানাচ্ছে, আর আমরা বলি বাহ এরা আবিষ্কার করেছে, কিন্তু সবেরই কনসেপ্ট, সবেরই থিওরি আমাদের বেদে আছে, গীতাতে আছে, কিন্তু আমাদের বেদ বা গীতা পড়ার ইচ্ছে নেই। সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত জানো? জানো কি? জানো না কেন? আমার সাবজেক্ট তোমার সংস্কৃত ছিল, যাই হোক, সেই সংস্কৃত কেউ জানে না, কারণ কি সংস্কৃত ও ব্যাকডেটেড, ওটা পড়ে কি হবে? তো এটা তোমরা কি জানো যে জার্মানিকে আইআইটির হাব বলা হয়, যে ওখানে সমস্ত কিছু টেকনোলজির হচ্ছে সব কিছু হয়, ওখানে যেসব ইউনিভার্সিটি আছে সেই জায়গাগুলোতে যে ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ল্যাঙ্গুয়েজে ওখানে পড়ানো হয়। তো তারা কি বোকা? না তারা জানে না কিছু, না তারা ব্যাকডেটেড, বুঝতে পারছো? সংস্কৃত ল্যাঙ্গুয়েজে যে কি বলবো এনরিচমেন্ট, মানে যতটা হচ্ছে এনলাইটমেন্ট, সেটা কিন্তু এত সহজ ব্যাপার নয়। যাই হোক, ছাড়ো এইসব ব্যাপার বলে লাভ নেই। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, পৃথিবীর গোলাকার আকৃতি, এবং তার সাথে সাথে তিনি আরো বলেছিলেন যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের কারণ, সূর্যগ্রহণ কেন হয়, চন্দ্রগ্রহণ কেন হয়, সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের কারণ, এটাও কিন্তু আর্যভট্টই বলেছিলেন। ওকে, দেখো এবার এছাড়া আমরা লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে বর্গমূল, ঘনমূল, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ, এক্সেট্রা এক্সেট্রা, সবেরই কনসেপ্ট কিন্তু আর্যভট্টরই ছিল। প্রথমে ইউজটা টোটালি দেখিয়ে দিয়েছিল আর্যভট্ট, কিভাবে ম্যাথমেটিক্যালি ইউজ করা হয়। এবার আরেকজন বিখ্যাত লোক, তার নাম হচ্ছে বরাহ মিহির। বরাহ মিহির, তার লেখা বই কি ছিল? পঞ্চ সিদ্ধান্তিকা সিদ্ধান্তিকা আর যোগ সংহিতা। পঞ্চ সিদ্ধান্তিকা আর হচ্ছে বৃহৎ সংহিতা। এই দুটো কি বিষয়ক বই ছিল? কি বিষয়ক বই ছিল? সামাজিক জীবন, সামাজিক জীবনের নানা দিক। জ্যোতিষশাস্ত্র বিষয়ক বই ছিল। অ্যাস্ট্রোনমি, জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র। তাহলে বরাহমির তো জ্যোতিষ বিজ্ঞানী ছিল, তো অ্যাস্ট্রোনমার ছিলেন। এটা হচ্ছে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমিক বই। পঞ্চ সিদ্ধান্তিকা, বৃহৎ সিদ্ধান্তিকা, অ্যাস্ট্রোনমিক্যাল বুক। আচ্ছা দেখো, এছাড়া আরেকজন হচ্ছে আমাদের সায়েন্স টেকের মধ্যে আরেকজন হচ্ছে ব্রহ্মগুপ্ত। এটা আমি তো অলরেডি বলে দিয়েছিলাম, আবার লিখে দিই। প্রথম হচ্ছে গ্র্যাভিটির কনসেপ্ট দিয়েছিল, গ্র্যাভিটি, গ্র্যাভিটি, গ্র্যাভিটি কনসেপ্ট প্রথম দিয়েছিলেন তিনি। দেখো এতটা হয়েছে প্রত্যেকের?
দেখো নোট ডাউন করেছো? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো লাস্ট অফ অল আমরা শুধু একটা জিনিস ডিসকাস করব যে দুটো শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে তক্ষশিলা আর হচ্ছে নালন্দা। জাস্ট দুটো কথা আমি তক্ষশিলা নালন্দা সম্পর্কে বলবো। আর নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত যুগে তৈরি হয়েছিল বা তৈরি করা হয়েছিল, আর তক্ষশিলা কিন্তু বহু প্রাচীন ছিল। এদের দুজনের মধ্যে বেসিক কি ডিফারেন্স তোমরা জানো? তোমাদের কি জানা রয়েছে দুটোর মধ্যে বেসিক কি ডিফারেন্স? বলো কি ডিফারেন্স দুটোর মধ্যে? তক্ষশিলাতে স্যার মানে বহু মানে দূর দূরান্ত থেকে মানে হচ্ছে গ্রিক এরকম চীন টিন থেকে আচ্ছা না, তারপরে 16 বছর বয়সে ওখানটায় তক্ষশিলার প্রবেশের ন্যূনতম বয়সটা ছিল আচ্ছা যাই 16 বছর। ওগুলো তো ওগুলো দেখো ওগুলো অনেক, ভারতের একটা আর একটা ভারতের বাইরে। হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন বলেছে। এটা বর্তমানে ভারতের বাইরে অবস্থিত আর এটা ভারতের মধ্যে। ঠিক আছে, এই না হয় আমি নিলাম। ওই বয়স টয়স সব ছেড়ে দাও, ওগুলো হচ্ছে মানে আমি ওই অত কিছু জানানোর জন্য ডিফারেন্স আমি জানতে চাইছি না। যেটা আমি বেসিক ডিফারেন্স জানতে চাইছি সেটা আমাকে বলতে হবে। দেখো প্রথম বড় ডিফারেন্স হচ্ছে তক্ষশিলা ছিল একটা ব্রাহ্মণ প্রতিষ্ঠান, মানে এটা হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা ধারায় এখানে পড়ানো হতো। ঠিক আছে, আর নালন্দা ছিল একটা কি প্রতিষ্ঠান বলতে পারবে? বৌদ্ধ স্যার। ভেরি গুড, দ্যাট ইজ দ্য বৌদ্ধ প্রতিষ্ঠান, দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। এইটা সবচেয়ে বড় ডিফারেন্স। এটা ছিল ব্রাহ্মণ্য প্রতিষ্ঠান, এটা হচ্ছে বৌদ্ধ প্রতিষ্ঠান। ওকে, এটা হচ্ছে এদের বেসিক ডিফারেন্স। তাহলে তক্ষশিলা কিন্তু একদম এনসিয়েন্ট সময় থেকে হয়েছে, আর নালন্দা কিন্তু বহু প্রাচীন মানে পরে করা হয়েছে। ফাউন্ডার আমরা জানি কুমারগুপ্ত, কিন্তু এর কোনো ফাউন্ডারের স্পেসিফিক আমরা কোনো নাম আমরা পাই না। ধ্বংস কে করেছিল নালন্দা? বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি কবে গো? 1204 থেকে 6। 1204 থেকে 6। ঠিক আছে, বখতিয়ার খলজি এটাকে ডিস্ট্রয় করেন। আচ্ছা, এদের মধ্যে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে বিখ্যাত কয়েকজন রাজা মানে যারা পৃষ্ঠপোষক এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে করেছিল, তার মধ্যে একজন বড় ছিল হর্ষবর্ধন। ঠিক আছে, হর্ষবর্ধন। তাহলে পরীক্ষা আছে যে হর্ষবর্ধন কোন বিশ্ববিদ্যালয়ের সাথে তার নাম জড়িত রয়েছে? মনে রাখবে নালন্দা। ঠিক আছে, আমি এই জন্যই বলছি যে এমসিকিউতে এই জিনিসগুলো তোমরা ফেস করবে। তোমরা কি ফেস করবে সেই জন্য বলছি, আলাদা করে বলবে না। স্যার তক্ষশিলা বা তক্ষশিলাটা ধ্বংসের। তক্ষশিলা ধ্বংসের জন্য কারা ধ্বংস করেছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তক্ষশিলা ধ্বংস হয়েছিল হুন আক্রমণে, হুনদের আক্রমণে। ওকে, এটা আমি তো বলা হয়নি, বলে দিতাম। যাই হোক, হুনদের আক্রমণে এটা ধ্বংস হয়েছিল প্রায় হচ্ছে 450 এডিতে। ঠিক আছে, হুন আক্রমণ যখন হয়েছিল গুপ্ত এম্পায়ারের সময়, তখন হুন আক্রমণে তক্ষশিলা টোটালি ডিস্ট্রয় হয়ে গিয়েছে, হুন আক্রমণ। ঠিক আছে, আর এখানের পৃষ্ঠপোষকের মধ্যে তক্ষশিলার মধ্যে আলেকজান্ডার, আলেকজান্ডার, তারপর হ্যাঁ অবশ্যই আমাদের হচ্ছে চাণক্য, চাণক্যের সাথে যুক্ত ছিল, এখানে পড়াশোনাও করেছে, এখানটা শিক্ষকতাও করেছে। এরা যুক্ত। আমি শুধু নামগুলো কেন বলছি বুঝতে পারছো তো? জিনিসগুলো কিন্তু এইভাবে তোমাদের একটু মানে এই জিনিসগুলো একটু তোমাদের জানতে চাইবে যে তুমি কতটা স্পেসিফিক জিনিসটা সম্পর্কে জানো। এখানে হর্ষবর্ধনের নাম পড়বে, প্লাস অ্যাড করবে গৌতম বুদ্ধ, গৌতম সরি এখানে তো হবে না, ছাড়ো, এটা আসবে না, গ্লোবাল দেয়। ঠিক আছে, এটাই মোটামুটি অ্যাড করবে, আর দরকার নেই বাকি। দেখো এতটা প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এবার আমরা দেখো আমরা একটু ল্যাটার গুপ্ত, স্যার একটু পেজটা দেখ। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ঠিক আছে।
ওকে। এবার দেখো আমরা ডিসকাস করব যে ল্যাটার গুপ্ত, যে গুপ্ত সাম্রাজ্যের পরবর্তী সময়ে মানে গুপ্ত সাম্রাজ্য ডিস্ট্রয় হওয়ার পরে আমাদের কি সিচুয়েশন হলো ইন্ডিয়াতে, ল্যাটার গুপ্ত পিরিয়ড। দেখো এই ল্যাটার গুপ্ত পিরিয়ডের মধ্যে আমরা প্রচুর ডিটেলসে আলোচনা করব না, আমরা একদম ছোট্ট ছোট্ট করে কিছু জিনিস ডিসকাস করব, একদম শর্ট ওয়াইজ এই জায়গায় ডিসকাস করব। মানে এই জায়গায় আমরা পুরো ডাইনেস্টি ধরে ধরে এই কি হয়েছিল সেই হয়েছিল এক্সেট্রা এক্সেট্রা আমরা পড়বো না। এখানে সব কিছুই আমরা আলোচনা করব কিন্তু খুবই ছোটভাবে, ঠিক আছে, খুবই ছোটভাবে আমরা এখানে ডিসকাস করব। ওকে, ল্যাটার গুপ্ত এটা হিউজ বড় পার্ট, কিন্তু এখান থেকে কোশ্চেন খুবই কম এসে থাকে, এই জন্য আমরা এখানে প্রচুর ডিসকাস করব না। তবে ল্যাটার গুপ্তর মধ্যে প্রথমে আমরা ডিসকাস করব এখানে, সেটা হচ্ছে হুনদের সম্পর্কে। আমরা প্রথমে হুনদের সম্পর্কে ডিসকাস করব। একটু বুঝবে যে হুনরা দুটো পার্টে বিভক্ত ছিল, হুনরা দুটো জাতিতে বিভক্ত ছিল, একটা হচ্ছে কৃষ্ণ হুন আর একটা হচ্ছে শ্বেত হুন। ঠিক আছে, কৃষ্ণ হুন ছিল আর শ্বেত হুন, দুটো ট্রাইবে তারা বিভক্ত ছিল। এই কৃষ্ণ হুনদের যে নেতা, একজন বিখ্যাত নেতার নাম ছিল, তার নাম ছিল অ্যাটিলা। ওকে, অ্যাটিলা ছিল তার নাম। তিনি ফেমাস হচ্ছে কেন, আর এই কৃষ্ণ হুনেরা কি করেছিল, যে ইউরোপে গিয়ে এরা রোমান সাম্রাজ্য ধ্বংস করেছিল। ইউরোপে যে রোমান সভ্যতা রয়েছে, এরা রোমান সভ্যতার ধ্বংসকারী। আর যে শ্বেত হুন, এরা ভারতে এসেছিল, এরা এই যে হুন আক্রমণ যে ভারতে করেছিল, সেই হুন আক্রমণের মধ্যে এরা ছিল শ্বেত হুন। এই শ্বেত হুনের মধ্যে দুজন নেতার নাম আমরা পড়ব। একজনের নাম ছিল তোরমান, আরেকজনের নাম একটু আগে কি বললাম, মিহিরকুল। মিহিরকুল। ভেরি গুড, তোরমান আর মিহিরকুল, এই দুজন নেতা ছিল এদের মধ্যে। ওকে, তো এই তোরমান, যে আমাদের তোরমান হচ্ছে, শুধু মনে রাখবে ভারতে তিনি কিন্তু এসে তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। একটা ইনফরমেশনই মনে রাখবে যে জৈন ধর্ম তিনি গ্রহণ করেছিলেন। আচ্ছা, তিনি পরাজিত হয়েছিলেন, মনে রাখবে যে গুপ্ত সম্রাট ভানুগুপ্ত, গুপ্ত সম্রাট ভানুগুপ্ত তাকে পরাজিত করেন। গুপ্ত সম্রাট ভানুগুপ্ত তাকে পরাজিত করেন। আচ্ছা, মিহিরকুল সম্পর্কে আমাদের কয়েকটা ইনফরমেশন জানতে হবে। নাম্বার ওয়ান, তিনি হচ্ছে শিবের উপাসক ছিলেন, শৈব উপাসক ছিলেন, শিবের উপাসক ছিলেন। তার ক্যাপিটালটা আমাদের ইম্পর্টেন্ট, বলতে পারবে, এটা প্রচুরবার পরীক্ষায় পড়েছে। মিহিরকুলের ক্যাপিটাল কোথায় ছিল, পারবে? সিয়ালকোট বা সাকল। সিয়ালকোট বা সাকল, ভেরি গুড, সিয়ালকোট বা সাকল ছিল তার ক্যাপিটাল। আর তার সম্পর্কে তিনি কার হাতে পরাজিত হয়েছিলেন আমি আগেই বলেছিলাম, আজকেই লিখলে, গুপ্ত সম্রাট নরসিংহগুপ্ত। নরসিংহগুপ্ত, বা এটা মেনশন করবে নরসিংহ বালাদিত্য গুপ্ত, একই ব্যক্তি একই রাজা, নরসিংহ বালাদিত্য গুপ্ত। যে নরসিংহগুপ্ত সেই নরসিংহ বালাদিত্য গুপ্তর কাছে গুপ্ত তিনি পরাজিত করেছিলেন। ওকে, মাথায় থাকবে। আচ্ছা, এবার একটা জিনিস মনে রাখবে, এই যে হুন জাতি, এই যে হুনদের সঙ্গে আমাদের যে এই নরসিংহটা আরেকবার একটু বলুন স্যার। গুপ্ত সম্রাট নরসিংহ বালাদিত্য গুপ্ত তাকে পরাজিত করেছিলেন মিহিরকুলকে। এরা তো আক্রমণ করেছিল আমাদের গুপ্ত ডাইনেস্টি, স্কন্দগুপ্ত এদের প্রতিহত করেছিল। স্কন্দগুপ্তর মৃত্যুর পরে তাহলে তোরমান, এই যে ভানুগুপ্তের সময় তোরমান গুপ্ত সাম্রাজ্য অ্যাটাক করে, আর মিহিরকুল নরসিংহ বালাদিত্যের সময় গুপ্ত সাম্রাজ্য অ্যাটাক করেছিল। দুবারই তারা ডিফেন্ড করতে সক্ষম হয়েছিল। ওকে, আচ্ছা, এবার মনে রাখবে যে এই হুনদের সঙ্গে আমাদের যে গুর্জর প্রতিহার ছিল, এটা আমরা পরে ডিসকাস করব প্রতিহারদের সম্পর্কে। হুন এবং গুর্জর প্রতিহাররা, এদের মধ্যে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স ছিল, মানে বিবাহ করেছিল, এবং তার ফলে
তৈরি হয়েছিল আমাদের যে একটা নতুন জাতি, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে রাজপুত। ওকে, তাহলে এই যে রাজপুত জাতিদের উদ্ভব হয়েছে কাদের কাছ থেকে? হুন এবং গুর্জর প্রতিহারদের মিলিত, মানে এদের ট্রাইব থেকে উৎপন্ন হয়েছে রাজপুত জাতি। ক্লিয়ার এতটা? টার্ন প্রত্যেকের হয়েছে? হ্যাঁ স্যার। এবার দেখো আরো একটা ছোট এরকম রাজ্য, এই জায়গায় আমি বললাম না, এই জায়গায় সব থেকে খারাপ অংশ হচ্ছে এই লেটার গুপ্ত পিরিয়ডটা। মানে এখানে এত রাজার নাম, এত ছোট ছোট ইনফরমেশন, মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু কি একটু মনে রাখতেই হবে, কিছু করার নেই। এবার আরো একটা জায়গা হচ্ছে বলভি বিশ্ববিদ্যালয় রয়েছে। বলভিতে এরকম একটা ডাইনেস্টি তৈরি হয়েছিল গুপ্ত সাম্রাজ্যের পরে, সেই ডাইনেস্টির নাম ছিল মৈত্রক ডাইনেস্টি। বলভিতে ছিল মৈত্রক ডাইনেস্টি বা মৈত্রক রাজবংশ। প্রচুর কিছু পড়তে হবে না, পড়তে হবে এরকম ছোট্টভাবে। এই মৈত্রক রাজবংশের একজন বিখ্যাত রাজার নাম ছিল দ্বিতীয় ধ্রুবসেন। নাম ছিল দ্বিতীয় ধ্রুবসেন। কেন তার নামটা জানছি, এর জানার কারণ হচ্ছে যে এই দ্বিতীয় ধ্রুবসেন, ঠিক আছে, তিনি কন্টেম্পোরারি বা সমসাময়িক ছিলেন হর্ষবর্ধনের। কার? হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন। এবং হর্ষবর্ধনের সাথে তার যুদ্ধ হয়েছিল, এবং যুদ্ধ হওয়ার ফলে তিনি পরাজিত হয়েছিলেন। এবং হর্ষবর্ধন কি করেছিল? তার কন্যার সাথে ধ্রুবসেনের বিবাহ দেন। হর্ষবর্ধনের যে কন্যা ছিল, হর্ষবর্ধনের কন্যার সাথে দ্বিতীয় ধ্রুবসেনের বিবাহ দিয়েছিলেন তিনি। তার মানে দ্বিতীয় ধ্রুবসেন হর্ষবর্ধনের সম্পর্কে কি ছিল? জামাতা বা জামাই ছিল। ঠিক আছে, দ্বিতীয় ধ্রুবসেন কিন্তু হেরে গিয়েছিল। হারার পরেও কিন্তু হর্ষবর্ধন তার কন্যার সাথে তার বিবাহ দিয়েছিলেন। তাহলে একটু বুদ্ধি করে বলতে পারবে যে দ্বিতীয় ধ্রুবসেন কোন ধর্মের অনুগামী ছিল? বুদ্ধি কাজে লাগালেই হবে। হর্ষবর্ধন কোন ধর্মের অনুগামী ছিল? বৌদ্ধ ধর্ম। ব্যাস, তাহলে আর কোনো ডাউট আছে? তো অবশ্যই সে যখন নিজের মেয়ের বিয়ে দেবে, নিশ্চয়ই অন্য কেউ ফলো করলে নিশ্চয়ই দেবে না। ঠিক আছে, এগুলো একটু শুধু মাথায় রাখবে। ওকে, তাহলে দ্বিতীয় ধ্রুবসেন বলভি বংশের একজন রাজা ছিলেন, যার সঙ্গে হর্ষবর্ধনের কন্যার বিবাহ হয়েছিল। ওকে, আর এই যে মৈত্রক ডাইনেস্টির শ্রেষ্ঠ রাজার নাম ছিল, তার নাম ছিল চতুর্থ ধরসেন। ফোর্থ ধরসেন ছিল এই ডাইনেস্টির, এই মৈত্রক বংশের শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, তার সভাকবি, শুধু এখানে পড়তে হবে, এই চতুর্থ ধরসেনের সভাকবির নাম ছিল ভট্টি। যে ভট্টি কাব্যম পড়েছিল মনে আছে? এই ভট্টি ছিল চতুর্থ ধরসেনের সভাকবি। ওকে, আর এই সময় তার সময় বলভিতে বলভি বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছিল। বলভি বিশ্ববিদ্যালয়। তার দুজন বিখ্যাত টিচারের নাম আমাদের জানতে চায়, সেটা হচ্ছে স্থিরমতি আর গুণমতি। সেই সময় বিখ্যাত দুজন পণ্ডিত ছিল, বৌদ্ধ পণ্ডিত। দেখো হয়েছে? হ্যাঁ স্যার। পেজ চেঞ্জ করছি তাহলে। দেখো, এরপর আমাদের যে ল্যাটার গুপ্ত রয়েছে, আমাদের যে পরবর্তী গুপ্ততে, এবার আমরা যে জায়গাটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কনৌজ। এই কনৌজকে নিয়ে যত আমাদের গল্প, ঠিক আছে, কনৌজ, এই কনৌজের মধ্যে
প্রথম যারা কনৌজ ডাইনেস্টি বা কনৌজের সাম্রাজ্য গড়ে তুলেছিল তারা হচ্ছে মৌখরী রাজবংশ, তারা ছিল মৌখরী বংশ। এই মৌখরী বংশ কনৌজে প্রথম তারা কনৌজটা তৈরি করেছিল, কনৌজে তারা বংশ প্রতিষ্ঠা করে এবং তাদের সম্পর্কেই কনৌজে তারাই কনৌজটাকে তৈরি করেছিল। ঠিক আছে, হর্ষবর্ধনের সময় সেটা তৈরি হয়েছিল। এবার এই মৌখরীদের সম্পর্কে প্রচুর কিছু জানার কিচ্ছু নেই, প্রথম স্বাধীন রাজা ঈশান বর্মন এক্সেট্রা এক্সেট্রা রয়েছে। আমরা শুধু মৌখরীদের সম্পর্কে 2-4টে ইনফরমেশন পড়ব। এই যে মৌখরী বংশের শেষ রাজার শুধু আমরা নাম পড়ব, তার কারণ তার একটা ব্যাপার রয়েছে তার সাথে যুক্ত। এর শেষ রাজার নাম ছিল গ্রহবর্মন। ওকে, তার নাম ছিল গ্রহবর্মন। এই গ্রহবর্মন কে ছিল? ঠিক আছে, এই গ্রহবর্মন কে ছিল? এই গ্রহবর্মনের বলো বলো। হর্ষবর্ধনের বোনের হাজবেন্ড ছিল। বাহ, ভেরি গুড। হর্ষবর্ধনের বোন, যে আমাদের হচ্ছে সিস্টার, হর্ষবর্ধনের সিস্টারের সঙ্গে গ্রহবর্মনের বিবাহ হয়েছিল। তার নাম কি ছিল সিস্টারের? রাজ্যশ্রী। বাহ, ভেরি গুড, তার নাম ছিল রাজ্যশ্রী। তাহলে রাজ্যশ্রীর সাথে গ্রহবর্মনের বিবাহ হয়েছিল। তো ভালো কথা, বিয়ে তো হয়েছিল। গল্প এখানে শেষ রাজা হয়ে গেল কেন? হর্ষবর্ধনের মতো তো পাওয়ারফুল একজন মানে তার মানে সাপোর্টে রয়েছে, তারপরেও কিন্তু শেষ হয়ে গেল কেন? কারণ দেখো, এই যে কনৌজে গ্রহবর্মন যখন রাজত্ব করছিলেন তখন থেকে তখন গ্রহবর্মনকে অ্যাটাক করেছিল কে? গ্রহবর্মনকে অ্যাটাক করেছিল, বলো বলো। শশাঙ্ক নয়, প্রথমে রাখবে যে মালবরাজ দেবগুপ্ত, এ ছিল মেন অ্যাটাককারী, আর তার সঙ্গে আমাদের গৌড়রাজ শশাঙ্ক। ঠিক আছে, এরা দুজনে মিলে অ্যাটাক করলো। একটু এই জায়গাটা একটু ভালো করে প্রত্যেকে শুনবে। ঠিক আছে, প্রত্যেকে একটু ভালো করে শুনবে কি হয়েছিল ঘটনাটা। তাহলে মালবরাজ দেবগুপ্ত আর গৌড়রাজ শশাঙ্ক মিলিতভাবে অ্যাটাক করেছিল গ্রহবর্মনকে এবং পরাজিত করে রাজ্যশ্রীকে অপহরণ করে নিয়েছিল। এবং সেই সময় মনে রাখবে, সেই সময় কিন্তু হর্ষবর্ধন সিংহাসনে বসেনি। যখন এই ঘটনাটা ঘটলো, যখন এই যে গ্রহবর্মনকে পরাজিত নিহত করলো, সেই সময় কিন্তু হর্ষবর্ধন সিংহাসনে বসেনি। তখন সিংহাসনে বসেছিল হর্ষবর্ধনের মানে দাদা, তার নাম কি ছিল? পারবে? হর্ষবর্ধনের রাজার নাম? প্রভাকর বর্ধন। না, প্রভাকর বর্ধন তাদের বাবা ছিল, রাজ্যবর্ধন। ঠিক আছে, আমি শুধু নামগুলো লিখে দিচ্ছি, এখানেই বলে দিই। এদের বাবার নাম ছিল প্রভাকর বর্ধন, মানে প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধনের দুটো ছেলে, একটা হচ্ছে রাজ্যবর্ধন আর একটা হচ্ছে হর্ষবর্ধন। ঠিক আছে, হর্ষবর্ধন পরে বসেছিল, রাজ্যবর্ধন প্রথমে বসেছিল। তাহলে তখন সিংহাসনে বসেছিল কে? রাজ্যবর্ধন। তাহলে সে রাজ্যবর্ধনেরও তো মানে বোন। তাহলে রাজ্যবর্ধন যখন গ্রহবর্মনকে পরাজিত করে রাজ্যশ্রীকে অপহরণ করলো, তখন স্বভাবত কি হবে? রাজ্যবর্ধন অ্যাটাক করবে। রাজ্যবর্ধন অ্যাটাক করলো কাকে? মালবরাজ দেবগুপ্তকে অ্যাটাক করলো, পরাজিত এবং নিহত করলো। এবং সঙ্গে সঙ্গে গৌড়রাজ শশাঙ্ক কি করলো? অ্যাটাক করলো ঘুরে রাজ্যবর্ধনকে, এবং অ্যাটাক করে রাজ্যবর্ধনকে পরাজিত এবং নিহত করলো। ফলে হর্ষবর্ধন আবার ঘুরে কি করলো? অ্যাটাক করলো শশাঙ্ককে। এবং এখান থেকে হর্ষবর্ধন এবং শশাঙ্কের মধ্যে চিরশত্রুতার সৃষ্টি হলো। দেখো, বুঝতে পারলে কি ঘটনাটা? নাহলে আরেকবার বলে দিচ্ছি, আরেকবার বলে দিই কি ঘটনাটা হলো। ঘটনাটা আরেকবার বলছি, দেখো একটু ভালো করে শুনবে। তাহলে মৌখরী বংশের শেষ রাজা ছিল গ্রহবর্মন। কারণ এই জায়গায় দেখো, আলাদা করে যদি আমি পয়েন্ট করে লেখাতে থাকি, কি হবে? শুধু লেখানোই হবে, তার বাইরে কিচ্ছু হবে না। কিন্তু ঘটনাটা মাথায় রাখলে পুরো জিনিসটা মাথায় থাকবে। দেখো, গ্রহবর্মন যখন সিংহাসনে বসেছিল, তার সময় হর্ষবর্ধনের যে বোন, মানে রাজ্যবর্ধনের বোন রাজ্যশ্রীর সাথে গ্রহবর্মনের বিবাহ হয়। এরপরে মালবরাজ দেবগুপ্ত আর গৌড়রাজ শশাঙ্ক মিলিতভাবে অ্যাটাক করে গ্রহবর্মনকে, এবং গ্রহবর্মনকে পরাজিত এবং নিহত করে এবং রাজ্যশ্রীকে অপহরণ করে। তখন রাজ্যবর্ধন কি করেন? অ্যাটাক করেন মালবরাজ দেবগুপ্তকে অ্যাটাক করে পরাজিত এবং নিহত করে। এবং সেই সময় মালবরাজ দেবগুপ্তকে পরাজিত করার জন্য গৌড়রাজ শশাঙ্ক কি করলেন? অ্যাটাক করলেন রাজ্যবর্ধনকে, এবং রাজ্যবর্ধনকে আবার পরাজিত নিহত করলেন।
এবং রাজ্যবর্ধনের মৃত্যুর পরে সিংহাসনে বসলো কে? হর্ষবর্ধন। হর্ষবর্ধন তখন ঘুরে আবার গৌড়রাজ শশাঙ্ককে অ্যাটাক করলে। মানে এটা দেখো পরপর দেখো চলতেই রয়েছে এবং টোটালি চলছে কোন জায়গাটাকে ঘিরে? কনৌজের অধিকার নিয়ে। এতটা ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার এটা প্রত্যেকের? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার দেখো আমরা একটু শশাঙ্ক সম্পর্কে একটু ডিসকাস করে নেব। এই শশাঙ্ক তাহলে কোথায় ছিল? গৌড়ের রাজা ছিল, গৌড়াধিপতি, গৌড়ের রাজা ছিল, গৌড়রাজ ছিলেন শশাঙ্ক। এবং শশাঙ্কের যে অপর নাম ছিল তার নাম ছিল নরেন্দ্রগুপ্ত। শশাঙ্কের নাম ছিল কি? নরেন্দ্রগুপ্ত ছিল শশাঙ্কের নাম। এবং শশাঙ্ককে আমরা বলি যে গৌড়ের প্রথম সার্বভৌম শাসক। খুব ভালো করে একটা জিনিস বুঝবে, গৌড়ের প্রথম সার্বভৌম শাসক আমরা কিন্তু শশাঙ্ককে বলবো। কিন্তু যদি তোমাদের বলে যে বাংলার প্রথম স্বাধীন রাজা, কি বলবো আমরা? মুর্শিদকুল্লি খান। হ্যাঁ বাবা, মুর্শিদকুলি খান স্বাধীন রাজা। নবাব বলেছি বাবু, নবাব বলিনি, রাজা বলেছি। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিল? গোপাল ভেরি গুড, ভেরি গুড, গোপাল। গোপাল 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 হবে, ঠিক আছে। কিন্তু যদি বলে সার্বভৌম শাসক তাহলে আমরা বলবো শশাঙ্ক, কারণ গোপাল ছিল ইলেক্টেড, সবাই মিলে গোপালকে ইলেক্ট করে সিংহাসনে বসিয়েছিল। এবং গোপাল ছিল প্রথম স্বাধীন রাজা বা ইলেক্টেড কিং, ঠিক আছে। এবার এই শশাঙ্ককে সার্বভৌম শাসক বলা হয়েছে তার উপাধির মধ্যে। তার নরেন্দ্রগুপ্ত ছিল তার রিয়েল নেম, মানে অপর নাম। এছাড়া তাকে আমরা বলতাম গৌড়াধম, গৌড়াধম, অথবা তাকে বলা হতো গৌড় ভুজঙ্গ। যত গৌড় রিলেটেড যাই থাকবে চোখ বন্ধ করে আমরা বলে দেব শশাঙ্ক। গৌড়াধাম বা গৌড় ভুজঙ্গ শশাঙ্ককে বলা হয়ে থাকে। শশাঙ্কের রাজধানী আমরা প্রত্যেকে জানি, ক্যাপিটাল বলো, ক্যাপিটাল কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। ভেরি গুড, শশাঙ্কের ক্যাপিটাল ছিল কর্ণ সুবর্ণ, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে তার সঙ্গে আমরা লড়াইটা আমরা জেনে গেছি। মালবরাজ দেবগুপ্তকে তিনি দেবগুপ্তের সাথে যৌথভাবে তিনি কনৌজ আক্রমণ করে গ্রহবর্মনকে পরাজিত করেছিলেন, এক্সেট্রা এক্সেট্রা আমরা জানি। তো শশাঙ্কের ডেথ 637 খ্রিস্টাব্দ, 637 এডিতে শশাঙ্কের ডেথ হয়েছিল। ডেথটা আমাদের একটু জানতে হয়। আর সিংহাসনে বসেছিল 606, এটা লাগে না, মানে সিংহাসন আরোহণটা এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ডেথটা একটু ইম্পর্টেন্ট। 637 এডি, এটা একটু ইম্পর্টেন্ট। এতটা প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা একটু থানেশ্বর সম্পর্কে আলোচনা করব। শশাঙ্ক মানে অ্যাকচুয়ালি হর্ষবর্ধন সম্পর্কে আলোচনা করব। এবার হর্ষবর্ধন সম্পর্কে আলোচনা করার আগে প্রথমে আমরা থানেশ্বরে পুষ্যভূতি সম্পর্কে আলোচনা করব। থানেশ্বর, থানেশ্বরে যে ডাইনেস্টি ছিল সেটা হচ্ছে পুষ্যভূতি ডাইনেস্টি। হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিল? পুষ্যভূতি বংশ। তাহলে এই পুষ্যভূতি বংশের সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তাহলে তার প্রথম রাজা, মানে প্রথম রাজা আমরা ঠিক বলবো না, মানে এরা মানে গুরুত্বপূর্ণ রাজার মধ্যে প্রথম ছিল প্রভাকর বর্ধন, মানে হর্ষবর্ধনের যে পিতা। এর আগে অনেক রাজা ছিল, ঠিক আছে, আমি তাদের নাম একদম মেনশন করব না, বেকার হবে, মাথা খারাপ হবে। তো যাই হোক, এরা ছিল মানে প্রভাকর বর্ধন ছিল এদের মধ্যে ফাউন্ডার, বা যাকে আমরা প্রকৃত প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার আমরা বলবো প্রভাকর বর্ধন, ফাদার অফ হর্ষবর্ধন এবং রাজ্যবর্ধন। তো প্রভাকর বর্ধনের পরে সিংহাসনে বসেছিল তার যে দাদা, তার নাম ছিল রাজ্যবর্ধন। টাইম পিরিয়ডটা বলছি কিন্তু লাগবে না কাজে, ঠিক আছে। 580 থেকে 605, যদি বুঝতে চাও দেখতে পারো, কিন্তু লাগবে না। রাজ্যবর্ধনের টাইম পিরিয়ড ছিল 605 থেকে 606, ঠিক আছে, কিছু দিন জাস্ট বসেছিল, মেরে দিল তো তারপরে। আর তারপরে আমাদের 3 নাম্বার যার সম্পর্কে আমরা জানবো আজকে, সেটা হচ্ছে হর্ষবর্ধন। হর্ষবর্ধন
যেটা হচ্ছে 605 থেকে 606, 605 থেকে 60 ভুল বললাম। হর্ষবর্ধন 606 থেকে 647। তাহলে দেখো হর্ষবর্ধন বেঁচে আছেন, সেই সময়ই কিন্তু বেঁচে থাকা অবস্থায় দেখো শশাঙ্কের ডেথ হয়েছে। সালের সাথে ম্যাচ করতে পারলে? তাহলে কন্টেম্পোরারি পাচ্ছি, হর্ষবর্ধনের কন্টেম্পোরারি শশাঙ্ককে পাচ্ছি, সমসাময়িক 606, 606, 637, 647, মনে থাকবে? আমি এই কারণে এই পেজে লিখলাম, আমি পরের পেজে লিখতে পারতাম, এই কারণেই লিখলাম যাতে তোমরা পাশাপাশি দেখে কম্পেয়ারটা করতে পারো। একাত্তর অব্দি লিখেছো? বলে বলবে? হয়ে গেছে স্যার। ওকে, এবার হর্ষবর্ধন সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে। হর্ষবর্ধন আমরা পড়ছি লেটার গুপ্ত। ওকে, প্রথমে আমরা হর্ষবর্ধন সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে। তাহলে হর্ষবর্ধনের টাইম পিরিয়ডটা আমি আগেই বলে দিয়েছি, 606 থেকে 647। এই হর্ষবর্ধন উপাধি কি ছিল প্রত্যেকে জানি, বলো? শিলাদিত্য। শিলাদিত্য, ভেরি গুড। তার উপাধি ছিল কি? শিলাদিত্য ছিল তার এপিথেট। আরেকটা উপাধি ছিল, পারবে? সবই জানি, কোশ্চেন দিলে পারবো। সকলোত্তর পথনাথ। এই ভেরি গুড, সকলোত্তর পথনাথ। আচ্ছা যদি বলে এটা কোথা থেকে আমরা জানতে পাই সকলোত্তর পথনাথ উপাধিটা? মনে রাখবে, আই হোল, একদম নয়, একদম নয়, আই হোল প্রশস্তি। আই হোল প্রশস্তি রাইটার কে বা কোথা থেকে কে লিখেছিল? রবিকীর্তি, রবিকীর্তি। কে ছিল রবিকীর্তি? দ্বিতীয় পুলকেশীর সভাকবি। পুলকেশীর সভাকবি। ভেরি গুড, তাহলে সে ছিল দ্বিতীয় পুলকেশীর সভাকবি। পুলকেশীর সভাকবি, তার নাম ছিল রবিকীর্তি। তাহলে কন্টেম্পোরারি দ্বিতীয় পুলকেশীর কন্টেম্পোরারিও আমরা পাচ্ছি কাকে? হর্ষবর্ধনকে পাচ্ছি, ঠিক আছে? সেটাও আমাদের জানতে হবে। আচ্ছা, হর্ষবর্ধন চালু করেছিল, হর্ষাব্দ চালু করেছিলেন, তার সিংহাসন আরোহণকে তিনি হর্ষাব্দ চালু করেন। এটাকে হর্ষ সম্মত বলা হয়ে থাকে, হর্ষাব্দ। আচ্ছা, এবার দেখো তার সময় হর্ষবর্ধনের সাথে যুদ্ধ হয়েছিল কার? আমাদের শশাঙ্কের যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় পুলকেশীর সাথে যুদ্ধ হয়েছিল, তারপরে কামরূপরাজ ভাস্কর বর্মনের সাথে যুদ্ধ হয়েছিল, এক্সেট্রা অনেকের সাথে তিনি যুদ্ধ করেছিলেন। যাই হোক, সেই যুদ্ধগুলো নিয়ে আমরা পড়বো না, শুধু তার কন্টেম্পোরারির মধ্যে মনে রাখবো দ্বিতীয় পুলকেশী আর শশাঙ্কের কথাই আমরা মনে রাখবো। এবার যেটা সম্পর্কে হর্ষবর্ধনের ফেমাস, যেটা আমাদের কোশ্চেন আছে, হর্ষবর্ধন কিছু নাটক লিখেছিলেন, কিছু নাটক তিনি রচনা করেন। কি কি নাটক রচনা করেন হর্ষবর্ধন? নাগানন্দ, রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা। রচনা করেন নাগানন্দ, রত্নাবলী আর প্রিয়দর্শিকা। প্রিয়দর্শিকা। আর হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি কে ছিল? বাণভট্ট। 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 তার লেখা কি কি বই ছিল বাণভট্টের? হর্ষচরিত, কাদম্বরী। কাদম্বরী, হর্ষচরিত। জানি আমরা প্রত্যেকে মোটামুটি। ওকে, হর্ষবর্ধনের সময় ভারতে কে এসেছিল? হিউয়েন সাং। ঠিক আছে, হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিল হিউয়েন সাং, তার দরবারে আসেন। এই হিউয়েন সাংকে নিয়ে একটা গল্প আছে, গল্প নয় মানে কার দরবারে এসেছিলেন এটা একটা এমসিকিউ হয়।
আমি পরের দিন আমি পড়াবো হিউয়েন সাং আর কোথায় কোথায় গিয়েছিল, সেখান থেকে আমি ডিসকাস করবো। যাই হোক, তার দরবারে হিউয়েন সাং তার দরবারে এসেছিল। আচ্ছা, তার লেখা বই, হিউয়েন সাং এর বই আমরা প্রত্যেকেই জানি, বলো। সিইউকি। ভেরি গুড। ওকে, হর্ষবর্ধন কি করেছিলেন আমি বলেছিলাম হয়তো তোমাদের, যাই হোক, তিনি কি করতেন, আমাদের হচ্ছে প্রয়াগে তিনি কি করতেন, একটা 75 দিন ব্যাপী প্রয়াগে তিনি একটা মেলার আয়োজন করতেন। তিনি একটা কি করতেন, মেলা আয়োজন করতেন। সেই জন্য প্রয়াগকে বলা হতো সেই সময় বলা হতো দান ক্ষেত্র বা সন্তোষ ক্ষেত্র। দান ক্ষেত্র বা সন্তোষ ক্ষেত্র। সন্তোষ মানে ইন সেন্স অফ পেলে তুমি হচ্ছে এই জায়গায় সন্তোষ পাচ্ছ। দান ক্ষেত্র বা সন্তোষ ক্ষেত্র বলা হয় সেই সময়। এবার দেখো, বলা হয়, আমি বলেছিলাম একটা জিনিস, সেই হর্ষবর্ধন কি করতেন, গুপ্ত মানে এ সম্পর্কে আমাদের বৌদ্ধ ধর্মের বড় পৃষ্ঠপোষক ছিলেন। এই জন্য বলা হয় যে হর্ষবর্ধন এই যে মেলার আয়োজন করতেন, এটাকে আমরা 5th বুদ্ধিস্ট কাউন্সিলের সাথে তুলনা করি, এটাকে আমরা পঞ্চম বৌদ্ধ সংগতির সাথে তুলনা করি। অরিজিনালি কিন্তু কোনো পঞ্চম বৌদ্ধ সংগীতি হয়নি, ঠিক আছে, ফার্স্ট পঞ্চম বৌদ্ধ সংগীতি কিন্তু কিছু হয়নি, কিন্তু এটা এতটা বড় বৌদ্ধরা এখানে মানে যোগদান করতেন, এই জন্য এটাকে আমরা 5th বুদ্ধিস্ট কাউন্সিলের সাথে তুলনা করা হয়ে থাকে। তাহলে যদি পরীক্ষা এরকম কোশ্চেন দেয় যে 5th বুদ্ধিস্ট কাউন্সিল, পঞ্চম বৌদ্ধ সংগতি কোথায় আয়োজিত হয়েছিল, অ্যান্সার কি বলবে? প্রয়াগে হয়েছিল। কার সময় হয়েছিল? হর্ষবর্ধন। কিন্তু আমি বললাম অরিজিনালি কিন্তু 5th বুদ্ধিস্ট কাউন্সিল বলে কিছু হয়নি, 4টেই হয়েছিল, কিন্তু এটা এতটাই বড় ছিল যাকে আমরা 5th বুদ্ধিস্ট কাউন্সিল বলে থাকি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে লাস্ট অফ অল আমরা যেটা ডিসকাস করছিলাম যে হর্ষবর্ধনের সাথে দ্বিতীয় পুলকেশীর যুদ্ধ হয়েছিল। হর্ষবর্ধনের সবচেয়ে বড় শত্রুর মধ্যে অন্যতম ছিল দুজন বড় শত্রু, একটা হচ্ছে শশাঙ্ক আর একটা হচ্ছে দ্বিতীয় পুলকেশী। এই হর্ষবর্ধন আর দ্বিতীয় পুলকেশীর মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটা আমরা জানতে পারি যে আইহোল প্রশস্তি থেকে। হর্ষবর্ধন আর দ্বিতীয় পুলকেশীর মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটা আমরা জানতে পারি হর্ষচরিত থেকে আর আমাদের হচ্ছে আইহোল প্রশস্তি থেকে। তো এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল, সেই ফলাফল নিয়ে দুটো জায়গায় ডিফারেন্ট দেওয়া রয়েছে। তাহলে হর্ষবর্ধনের দিক থেকে হর্ষচরিতে এটা মেনশন করা হয়েছে, আর এখান থেকে আমাদের দ্বিতীয় পুলকেশীর দিক থেকে আইহোল প্রশস্তিতে মেনশন করা হয়েছে। এবার দুটো জায়গায় দুটো কথা বলা আছে, হর্ষচরিত বলছে যে হর্ষবর্ধন জিতেছে, আইহোল প্রশস্তি বলছে যে দ্বিতীয় পুলকেশী জিতেছে। স্বাভাবিক হবে, তো প্রত্যেকেই চাইবে, কিন্তু এর অরিজিনাল যে অন্যান্য যে হিউয়েন সাং এর লেখা থেকে আমরা এটা জানতে পারি যে এর কোনো প্রপার কোনো ফলাফল দেয়নি, বলা হয় এটা হচ্ছে ড্র টাইপের হয়েছিল। এবার যেখানে পরীক্ষা কোশ্চেন আসে, যেটা অরিজিনালি প্রশ্ন যে হর্ষবর্ধন এবং দ্বিতীয় পুলকেশীর মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটা কোন নদীর তীরে হয়েছিল, এটাই আমাদের অরিজিনাল এমসিকিউ কোশ্চেন। কোন নদীর তীরে হয়েছিল পারবে? গোদাবরী? না, গোদাবরী নয়, অ্যান্সার নর্মদা নদীর তীরে হয়েছিল। দ্যাট ইজ দ্য অরিজিনাল কোশ্চেন। ঠিক আছে, আমি পুরো কোশ্চেন কি হতে পারে ডাইরেক্ট সেগুলো নিয়েই আলোচনা করি। ওকে, ক্লিয়ার? দেখো, এতটা প্রত্যেকের ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আর একটু করিয়ে দেবো। চালুক্য, দ্বিতীয় পুলকেশীটা স্যার আজ অনেক হয়ে গেছে। শশাঙ্কের সঙ্গে কি হয়েছিল? শশাঙ্কের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, শশাঙ্কের সঙ্গে যুদ্ধ, জীবিত অবস্থায় শশাঙ্ককে কোনোদিন পরাজিত করতে পারেনি। 637 শশাঙ্ক মারা গিয়েছিল, তারপর হচ্ছে মানে আনডিফিটেড অবস্থাতে শশাঙ্ক তো মারা গেছে। শশাঙ্ককে কোনো রকম তো রেজাল্ট আমরা পাইনি। শশাঙ্ক 637 মারা গিয়েছিল, ঠিক আছে, তারপরে তো হর্ষবর্ধন ছিল। ওকে, ঠিক আছে স্যার। হ্যাঁ, বলো 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 বলো। আমি ওই এই পড়া সিদ্ধান্ত কার লেখা? ভিডিও হয় না এর কোনো সিরিয়াল মতন এরকম দেখা কে কখন কি করেছে। বুঝতে পারছি না, একটু ভালো করে বলো। আপনি
সিরিয়াল ভিডিও এরকম আকারে দেখার মতো কোনো নেই? দেখো আমি তোমাদের একটা বড় কথা বলছি যে সিরিয়াল ভিডিও নেই, সব আছে, সিরিয়ালও হয়, এও হয়, সবই হয়, কিন্তু প্রত্যেককে বলছি একটা জিনিস, ওই সিরিয়াল ভিডিওর চক্করে যেও না, ইতিহাসের পোস্টমর্টম হয়ে যাবে, ঠিক আছে? ইতিহাসের পোস্টমর্টম হয়ে যাবে ওইরকম পড়ে, মানে সিরিয়াল ভিডিও পড়ে দেখে ইতিহাসের পোস্টমর্টম হয়ে যাবে, এরকম করে পারবে না পড়তে, কারণ ওগুলোতে যা দেখায় টোটালি দেখো অ্যামিউজমেন্টের জন্য দেখায়, ঠিক আছে? ওগুলো তো সিরিয়াল তো সিরিয়ালের মতোই হবে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? বলো 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 বলো, এত অডিও ডিস্টার্ব করছে কেন? হ্যাঁ আচ্ছা, যাই হোক, কটা বাইলো? 28। হ্যালো স্যার, হ্যাঁ শুনতে বলো, পাচ্ছেন? হ্যাঁ বলো বলো, এবার বলো। বলছি স্যার, আর আর সূর্য সিদ্ধান্ত কার লেখা? বরাহমিহির না আর্যভট্ট? সূর্য সিদ্ধান্তিকা হচ্ছে আমাদের আর এর লেখা, বরাহমিহিরের লেখা। সূর্য সিদ্ধান্তিকা, বৃহৎ সিদ্ধান্তিকা বরাহমিহিরের লেখা। পঞ্চ সিদ্ধান্তিকা, বৃহৎ সিদ্ধান্তিকা, সূর্য সিদ্ধান্তিকা, এগুলো সব আর মানে বরাহমিহিরের লেখা, ঠিক আছে? চালুক্যটা কি করিয়ে দেবো? বেশি নেই, শুধু দ্বিতীয় পুলকেশীর কথাই আছে। স্যার বইপত্র সব গুছিয়ে দিয়েছি। গুছিয়ে দিয়েছো? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি দ্বিতীয় হর্ষবর্ধনের সঙ্গে কন্টেম্পোরারি তো, এই কারণে হচ্ছে বলছিলাম হচ্ছে যদি লিখে নিতে তাহলে এই গল্পটা পুরো শেষ করে দিত আর কি। হর্ষবর্ধন এদের গল্পটা পুরো শেষ হয়ে যেত। এদের কন্টেম্পোরারি ছিল তো, তাহলে পরের দিন আমি তাহলে একটু বার করে দাঁড়ান স্যার, একটু করে নাও, ঠিক আছে? 10 মিনিট লাগবে, আর 5 মিনিট লাগবে, 5 থেকে 7 মিনিট লাগবে। শুধু চালুক্যটা বলে দেবো, চালুক্যটা বললেই কমপ্লিট হয়ে যাবে। পরের দিন তাহলে আমি বকাটক, পল্লব আর হচ্ছে চোল, আমাদের হচ্ছে বকাটক, পল্লব, চালুক মানে চোল, এগুলো আমি টোটালটা তাহলে ডিসকাস করে পুরোটা কমপ্লিট করে দিতে পারবো, ঠিক আছে? তাহলে আমার হচ্ছে পরের দিন টোটালটা কমপ্লিট হয়ে যাবে। একটু লিখে নাও। হ্যাঁ বলো বলো বলো। তো বলছিলাম এক্সামের একটা কোশ্চেন বলুন না, যে অশোকের পরে যে রাজা হয়েছিল আপনি দশরথ দিয়েছিলেন, ওটা সম্পর্কে দেখো, অশোকের পরে দেখো মৌর্য ডাইনেস্টিতে একটা, হ্যাঁ কোশ্চেনটা আমি দিয়েছিলাম, আমি জানি, ইচ্ছে করেই আমি দিয়েছি, যে বলেছিলাম দেখো সব কোশ্চেন আমার পড়ার মধ্যে থাকবে না, অপশনে কিন্তু দেয়া নেই, যে কুণালের কথা। এবার অশোকের পরে সিংহাসনে বসেছিল কুণাল, কিন্তু কুণালকে কিছুদিন অশোক নমিনেট করে গেলেও তার ভাই ছিল দশরথ, দশরথ তাকে সরিয়ে সিংহাসনে বসেছিল, ওই জন্য নেক্সট এম্পায়ার কুণাল হবে, কিন্তু শিকার যেটা করা হয় সেটা দশরথের নাম বলা হয়, কারণ দশরথ হচ্ছে একজন মানে পাওয়ারফুল রাজা ছিল, এবং যে বরাবর গুহা লেখো, বরাবর গুহা আমি বলেছিলাম দান করেছিল বিম্বিসার, বরাবর গুহা দান করেছিল। আচ্ছা বিম্বিসার কোন ধর্মের অনুগামী ছিল মনে আছে? আজীবক। আজীবক। এই আজীবকদের উদ্দেশ্যে বিম্বিসার বরাবর গুহাটা ডেডিকেট করেছিল, কিন্তু সেই গুহাটাকে টোটালি মানে যেটাকে বলে পুরোপুরি গুহাটাকে বরাবরদের মানে আজীবকদের জন্য টোটালি ডেডিকেটেড, সেটা কিন্তু দশরথ রাজা করেছিল, রাজা দশরথ। ওই জন্য তোমরা যদি সার্চ করো পেয়ে যাবে যে বরাবর গুহা এদের আজীবকদের কে দান করেছিল, তোমরা রাজা দশরথের নাম পাবে, মানে এর কি বলে বিম্বিসারের নাম কিন্তু পাবে না। বুঝতে পারলাম কি বললাম? স্যার এখানে গোসল মস্কলিপুত্র ছিল না? না না না, গুহা দানের ক্ষেত্রে না না না, গোসল মস্কলিপুত্র আজীবক ধর্মের ফাউন্ডার ছিল, প্রতিষ্ঠাতা ছিল, আজীবক ধর্মের প্রতিষ্ঠাতা ছিল, সেটা তো যখন মহাবীর গৌতম বুদ্ধ ছিল তখন, সেই সময়ের, আর অশোক তো সেই সময়ের নয়। এবার বুঝতে পেরেছো ডাউটটা? গোসল মস্কলিপুত্রের কথাটা বুঝতে পেরেছো? ফাউন্ডার ছিল তো, প্রতিষ্ঠাতা, আজীবক ধর্মের প্রতিষ্ঠাতা। ওকে আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু লিখে নাও, ঠিক আছে? একটু আমি বলছি একটু লিখে নাও, একটু 5 মিনিট একটু লিখে নাও কষ্ট করে। এটা হচ্ছে চালুক্য বংশ, কারণ এটা হলে আমার কিন্তু পুরো গল্পটা অ্যাকচুয়ালি শেষ হয়ে যাবে, মানে আমি পরের দিন অন্য পার্টে চলে যেতে পারবো, নাহলে এটার জন্য আমাকে আবার তোমরা এই হর্ষবর্ধনের গল্প আমাকে আবার বলতে হবে, ঠিক আছে? এই জন্য আমি বলছি একটু শুধু করে নাও। চালুক্য বংশ, এবার এই যে চালুক্য বংশ এর হচ্ছে অনেক গল্প আছে, মানে ছোটখাটো চালুক্য বংশ নয়, চালুক্য মানে বাদামির চালুক্য এক্সেট্রা চালুক্য, অনেক রকম চালুক্যের ভাগ রয়েছে। আমি যেই চালুক্যটার কথা বলছি সেটা হচ্ছে বাদামির চালুক্য। বাদামি একটা জেলা, বাদামি একটা জায়গা ছিল, সেই বাদামির চালুক্যদের কথা বলছি, কারণ এর সাথে দ্বিতীয় পুলকেশীর নাম আমাদের জড়িত রয়েছে। বাদামি চালুক্যকে আমরা বলি যে পশ্চিমী চালুক্য,
মানে পশ্চিম দিকের চালুক্য, পশ্চিমী চালুক্য। বাতাপি চালুক্য না একদম একদম একদম, বাতাপি যা বাদামি তা একই ব্যাপার, যাহাই বাতাপি তাহাই বাদামি, ঠিক আছে? যেটাই বাতাপি সেটাই বাদামি, কোনো সমস্যা নেই। ওকে, যেটাই বাদামি, যেটাই হচ্ছে বাতাপি সেটাই বাদামি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই বাদামির চালুক্যদের মধ্যে প্রথম মানে প্রকৃত প্রতিষ্ঠাতা, রিয়েল ফাউন্ডার, বাদামির চালুক্যর রিয়েল ফাউন্ডার বা প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম পুলকেশীকে। প্রথম পুলকেশী, প্রথম পুলকেশী হচ্ছে এদের রিয়েল ফাউন্ডার। ওকে, তো তিনি হচ্ছে ব্রাহ্মণ্য ধর্মের অনুগামী ছিলেন, এক্সেট্রা এক্সেট্রা, কোনো কিচ্ছু দরকার নেই, শুধু গল্প, কিচ্ছু দরকার নেই, শুধু রিয়েল ফাউন্ডারের নাম আমরা পড়ে নেব। এরপরে সেকেন্ড যে রাজা তারপরে সিংহাসনে বসেছিল তার নাম ছিল প্রথম কীর্তিবর্মন। প্রথম কীর্তিবর্মন। আমি এদের টাইম পিরিয়ড লিখাচ্ছি না, বেকার মাথা খারাপ হবে। 535 থেকে 566 টাইম পিরিয়ড রয়েছে, দরকার নেই, একদম লিখবে না, মাথা খারাপ হবে। প্রথম কীর্তিবর্মনকে আমরা বলি বাদামি নগরের ফাউন্ডার। এই যে বাদামি যে ক্যাপিটাল ছিল সেখানে বাদামি নগরটাকে ঢেলে সাজানো বাদামি নগরের ফাউন্ডার আমরা বলবো প্রথম কীর্তিবর্মনকে। তাহলে তিনি কিন্তু প্রথম বাদামি নগরটাকে টোটালি সাজিয়ে গুছিয়ে তৈরি করেছিলেন। ওকে, এরপর প্রথম কীর্তিবর্মনের পরে সিংহাসনে বসলো কে? মঙ্গলেশ। ওকে, তার নাম ছিল মঙ্গলেশ, তার ভাই ছিল মঙ্গলেশ, ব্রাদার ছিল মঙ্গলেশ। মঙ্গলেশ সিংহাসনে বসেছিল, ঠিক আছে? এবারে মঙ্গলেশের পরে সিংহাসনে মঙ্গলেশ তার নিজের পুত্রকে সিংহাসনে বসাতে চেয়েছিল, ঠিক আছে? কিন্তু সেই জায়গায় মঙ্গলেশ তার পুত্রকে সিংহাসনে বসাতে চাইলেও সিংহাসনে বসলো কে? প্রথম কীর্তিবর্মনের সান, প্রথম কীর্তিবর্মনের ছেলে সিংহাসনে বসলো, তার নাম হচ্ছে দ্বিতীয় পুলকেশী। ওকে, অ্যাকচুয়ালি দেখো এই নামগুলো কিন্তু অরিজিনালি নাম নয়, সব নামগুলো কিন্তু এপিথেট, সব নামগুলো কিন্তু এপিথেট হয়, ঠিক আছে? প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী, আমরা শুধু যেভাবে মনে রাখবো শুধু এইভাবে দ্বিতীয় পুলকেশী। তাহলে দ্বিতীয় পুলকেশী কিন্তু মঙ্গলেশের ছেলে নয়, প্রথম কীর্তিবর্মনের ছেলে ছিল। ওকে, দ্বিতীয় পুলকেশীর টাইম পিরিয়ডটা নোট ডাউন করবে 610 থেকে 642। দেখো হর্ষবর্ধনের সাথে কন্টেম্পোরারি পাচ্ছি, 606 থেকে 637, 606 থেকে 647, 610 থেকে 642 কন্টেম্পোরারি পাচ্ছি তিনজনকে, পাচ্ছি তো? এই কারণেই আমি বললাম যে দ্বিতীয় পুলকেশীটা আজকে করিয়ে দিই, তাহলে টাটকা টাটকা মাথায় থাকবে, তাহলে পরের দিন মাথা থেকে আউট হয়ে যাবে। তাহলে এ হচ্ছে চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক। চালুক্য বংশ বলতে বাদামির চালুক্য, ঠিক আছে? পশ্চিমী চালুক্য বংশ, পূর্ব চালুক্য আলাদা রয়েছে, সেটা আমরা পরের দিন ডিসকাস করব। চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক। ওকে, এর সম্পর্কে আমরা শুধু কয়েকটা কথা দ্বিতীয় পুলকেশীর সঙ্গে আমরা জানব, যে তাকে বলা হতো দক্ষিণাপথনাথ। দক্ষিণাপথনাথ মানে সাউথ ইন্ডিয়ার সবথেকে বড় পাওয়ারফুল রাজা ছিল দ্বিতীয় পুলকেশী, তো সেই কারণে তাকে বলা হতো দক্ষিণাপথনাথ। ওকে, দেখো এর রাজসভায় কে এসেছিল? হিউয়েন সাং এর রাজদরবারে এসেছিল, হিউয়েন সাং। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন করে যে হিউয়েন সাং কার দরবারে এসেছিল, তাহলে তোমরা চোখ বন্ধ করে চোখ খুলে নিয়ে বসে আছো হর্ষবর্ধন দেখবো, হর্ষবর্ধন অপশনে নেই, স্যার কোশ্চেন ভুল আছে। তাহলে হিউয়েন সাং কার দরবারে এসেছিল? অপশনে দ্বিতীয় পুলকেশী আছে, করতে পারবো? পারবো তো করতে? ওকে, মনে থাকবে। এরপর দ্বিতীয় পুলকেশী তার বসেছিল এবং দ্বিতীয় পুলকেশীর সাথে হর্ষবর্ধনের যে যুদ্ধ হয়েছিল সেটা বললাম যে নর্মদা নদীর তীরে হয়েছিল, যেটা সম্পর্কে আমরা জানতে পারি কোথায়? আইহোল প্রশস্তি থেকে জানতে পারি, যার রাইটার হচ্ছে রবি কীর্তি। ওকে, এরপর শুধু জাস্ট লিখে রাখবে যে দ্বিতীয় পুলকেশীর পরে সিংহাসনে কে বসেছিল? দ্বিতীয় পুলকেশীর পরে সিংহাসনে বসেছিল প্রথম বিক্রমাদিত্য। প্রথম বিক্রমাদিত্য সিংহাসনে বসেছিল। এগুলো শুধু দেখো সিকোয়েন্স মেনটেন করার জন্য আমি শুধু বলে দিচ্ছি, এদের সম্পর্কে কিচ্ছু পড়ার দরকার নেই। প্রথম বিক্রমাদিত্য সিংহাসনে বসেছিল, তারপর সিংহাসনে বসেছিল বিনয়াদিত্য, কারণ আমি পরের যেগুলো যেই কথাটা বলার জন্য লিখছি সেগুলো বুঝতে পারবে। বিনয়াদিত্য বসেছিল, তারপর বসেছিল বিজয়াদিত্য, বিনয়াদিত্য বসেছিল, তারপর বিজয়াদিত্য বসেছিল, আর একদম শেষ রাজার নাম ছিল দ্বিতীয় বিক্রমাদিত্য।
এবং এরপরে শেষ রাজা যার কথাটাই আমাদের একটু জানতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় বিক্রমাদিত্য। দ্বিতীয় বিক্রমাদিত্য। ওকে, এর সম্পর্কে শুধু দুটো কথা আমরা জেনে নেব। এই দ্বিতীয় বিক্রমাদিত্য তৈরি করেছিল একটা মন্দির, দুটো মন্দির বিশেষ করে, সেটা হচ্ছে বিরূপাক্ষ মন্দির, কারণ এটা পরীক্ষা আসে যে বিরূপাক্ষ মন্দির কে নির্মাণ করেছিল, আর হচ্ছে ত্রৈলোকেশ্বরের মন্দির। ত্রৈলোকেশ্বর মন্দির, আমি এই দুটো লেখার জন্যই তোমাদের একটু ধরে রাখলাম এতক্ষণ। বিরূপাক্ষ মন্দির আর আমি যদি জাস্ট লিখে দিতাম তোমরা কিন্তু মনে রাখতে পারতে না। আমি যদি জাস্ট বলে লিখে দিলাম যে তৈরি করেছিল দ্বিতীয় বিক্রমাদিত্য এক্সেট্রা এক্সেট্রা, তোমরা কিন্তু মনে রাখতে একদমই পারবে না। আমি সেই জন্য সিকোয়েন্স ওয়াইজ পরপর বললাম। বিরূপাক্ষ মন্দির আর ত্রৈলোকেশ্বর মন্দির নির্মাণ করেছিল, এবং এই ত্রৈলোকেশ্বর মন্দির নির্মাণ করেছিল দ্বিতীয় বিক্রমাদিত্যের যে ওয়াইফ, তার নাম ছিল ত্রৈলোক্য মহাদেবী। ত্রৈলোক্য মহাদেবী, সে এটা তৈরি করেছিল, সেই কারণে যেটা আমাদের দ্বিতীয় বিক্রমাদিত্যের সময় হয়েছিল। ঠিক আছে, আর শেষ রাজা, এই বংশের শেষ রাজা হচ্ছে দ্বিতীয় কীর্তিবর্মন, সেকেন্ড কীর্তিবর্মন। দ্বিতীয় কীর্তিবর্মন হচ্ছে শেষ রাজা। শেষ রাজা তাকে পরাজিত করে, শেষ রাজা যাকে পরাজিত করলো রাষ্ট্রকূটরাজ, রাষ্ট্রকূটরা পরাজিত করে আমাদের এই ডাইনেস্টিকে শেষ করলো। রাষ্ট্রকূট বংশের ফাউন্ডার দন্তি দুর্গ। ভেরি গুড, দন্তি দুর্গ। দন্তি দুর্গ কি করলো? এই চালুক্য বংশের পতন ঘটালো, দন্তি দুর্গ। ব্যাস, এই আমাদের গল্প শেষ। দেখো হয়েছে। স্যার আপনি ওই দ্বিতীয় বিক্রমাদিত্যকে শেষ রাজা বললেন না? না না না, দ্বিতীয় বিক্রমাদিত্য হচ্ছে শেষ গুরুত্বপূর্ণ রাজা। শেষ রাজা যদি ডাইরেক্ট বলে তাহলে দ্বিতীয় কীর্তিবর্মন। এতটা কোশ্চেন দেবে না। চালুক্য বংশ থেকে আমাদের কয়েকটা কোশ্চেনে লাগবে। রিয়েল ফাউন্ডারকে প্রথম পুলকেশী, এইটা পড়বে। বাদামীনগরের ফাউন্ডার প্রথম কীর্তিবর্মন। শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশী। হিউয়েনসাং কার দরবারে এসেছিল? দ্বিতীয় পুলকেশীর দরবারে। ত্রৈলোকেশ্বর মন্দির বা বিরূপাক্ষ মন্দির কার সময় তৈরি হয়েছিল? দ্বিতীয় বিক্রমাদিত্য। ব্যাস, এইটুকু পড়লেই হবে। আর কাদের আক্রমণে চালুক্য বংশ, বাদামীর চালুক্য বংশের পতন হয়? রাষ্ট্রকূট, মানে দন্তি দুর্গ। বুঝতে পারলে? এখানে শেষ রাজাটা এতটা ইম্পর্টেন্ট নয়, কোথাও সেভাবে কোশ্চেন আসে না। এতটা হয়েছে প্রত্যেকের? ক্লিয়ার? দেখো, এটাই আমরা মোটামুটি এখানে শেষ করলাম। ঠিক আছে, তোমরা এতটা অবধি পড়ে রাখবে, গুপ্ত আর এতটা পড়ে রাখবে। পরের দিন আমি বাকি অংশটা করিয়ে দেবো, পল্লবদের সঙ্গে চালুক্যদের সম্পর্কে, রাষ্ট্রকূট, তারপর আমাদের হচ্ছে বকাটকটাও একটু লাগবে, ছোট ছোট লাগবে, ওই যেগুলো ছোট জায়গা। তারপর আমি দেখছি যদি চোলটাও যদি ওর সাথে করিয়ে দিই, চোল, চালুক্য, পল্লব, রাষ্ট্রকূট, যতগুলো হয় আর কি, পরের দিন আমি করাবো। পরের দিন ওই একটু বড়ই হবে, একটু টাইম লাগবে, কমপ্লিট করে দেবো। তারপর আমি গুপ্ত আর লেটার গুপ্ত থেকে একটা পুরো ফুল এমসিকিউ আমি করিয়ে দেবো। ঠিক আছে, তারপর আমরা টোটালি একদম মিডিয়েভেলে চলে যাব, মানে দিল্লি সালতানাত আমরা পরের দিন এরপরে শুরু করবো। এমসিকিউ করার পরে মিডিয়েভেল আমরা শুরু করবো। ওকে।